সবাই আনুগত্য প্রকাশ করতে মাথা নাড়ল, শুধু তোহা থম মেরে বসে রইল। আমি চিন্তিত গলায় বলল, অবশ্য শারীরিক দুর্বলতা ঘুমের কারণেও হতে পারে। তুমি রাতে কয়টায় ঘুমো তোহা? তোহার হাত পায়ের সাথে গলাও অসাড় হয়ে আসছে, সে কোনো উত্তরও দিতে পারে না। আমির বলল, আচ্ছা শোনো, দৈনিক 8 ঘন্টা ঘুমানো কম্পালসারি, কিন্তু তার মানে এই নয় যে যখন তখন 8 ঘন্টা ঘুমোলেই হবে। আবার ব্রেক দিয়ে ঘুমালেও হবে না। যেমন বিকেলে 4 ঘন্টা ঘুমিয়ে সারা রাত জেগে সকালে আবার 4 ঘন্টা, এমন করলে কিন্তু হবে না। রাত 10টার মধ্যে শুয়ে পড়বে আর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, স্বাস্থ্যকর ব্রেকফাস্ট করে কলেজে আসবে, মনে থাকবে তো? তোহা ধীরে মাথা নাড়ল। আমির বলল, ভেরি গুড। আবার ঠোঁটে হাসির ঝলক ফুটিয়ে উঠে দাঁড়ালো আমির। জানলার সামনে গিয়ে পর্দা সরালো। রোতেলার ঢেউ তোহার মুখশ্রীতে এসে বাড়ি খায়। তোহার চোখ মুখ কোঁচকে নেয়। আমির বলল, এই রুমটা অনেক ইম্পর্ট্যান্ট, প্রত্যেকদিন এটা পরিষ্কার করা উচিত আর খোলামেলা রাখতে হবে। অসুস্থ রোগীদের জন্য উপযুক্ত পরিবেশ এখানে নেই, খুব শীঘ্রই ব্যবস্থা করা দরকার। তোহা বুঝতে পারছে না উনি হঠাৎ তোহার প্রতি এত কনসার্ন কেন হচ্ছেন। উনার তো রেগে থাকা উচিত ছিল। তাহলে তবে নিজেকে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে তোহার। মনে হচ্ছে আমির নয়, আজকের চিফ গেস্ট তোহা নিজেই। আমির পকেটে হাত রেখে তোহার সামনে দাঁড়িয়ে কোমল চিত্তে হাসল, বলল, বাহ তোহা, টেক কেয়ার। তারপর ফারজানা মিসের সাথে বেরিয়ে গেল। কাকলি নিচের কাঁধ দিয়ে তোহার কাঁধে ধাক্কা মেরে বলল, টেক কেয়ার। তার গলায় রসিকতার সুর। মিতু খিখি করে হেসে উঠল। তোহার বিরক্ত লাগছে। এই ভ্যাম্পায়ারের বংশধর তাকে কত কিছু খাওয়ার পরামর্শ দিল, কই রক্ত খাওয়ার পরামর্শ তো দিল না। নীলাভ্র ভোরবেলা বাসা থেকে বের হয় নেভি ব্লু চেক শার্ট পরে। সকালের দিকে হালকা শীত শীত অনুভূত হয় প্রতিদিনই। যত বেলা বাড়তে থাকে ততই সূর্য তেজস্বী রূপ ধারণ করে। রাস্তা দুপাশে সারিবদ্ধভাবে বিল্ডিং, বারান্দাগুলো গাছ দিয়ে ভর্তি। আজকাল মানুষের সব শৌখিনতা যেন বারান্দায়, ফুলে গাছে সবুজে সাজিয়ে রাখে বারান্দাগুলো। এতে অবশ্য রাস্তার সৌন্দর্যও বৃদ্ধি পায় বহুগুণ। নীলাভ্র পকেটে হাত রেখে আশেপাশের বিল্ডিংয়ের বারান্দাগুলো দেখতে দেখতে হেঁটে যায়। প্রতিদিন ভোরেই সে বের হয়, হাঁটতে হাঁটতে পার্ক পর্যন্ত যায়। সেখানে কিছুক্ষণ সময় হাঁটাহাঁটি করে, শারীরিক ব্যায়াম করে, তারপর বাসায় ফিরে গোসল করে ভার্সিটি যায়। নীলাভ্র উপরে তাকিয়ে হাঁটছিল বিধায় নিচে খেয়াল করেনি। কিছু একটা সাথে হোঁচট খায়। একটা পিচ্চি সামনে এসে পড়েছে। নীলাভ্র পিচ্চিটাকে ধরে বলল, ব্যথা পেয়েছ? পিচ্চিটা হাসি মুখে তাকালো, মিষ্টি হাসি। নীলাভ্র ছোট্ট মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল, সরি। মেয়েটা কাঁধ ঝাঁকিয়ে বলল, ব্যথা পাইনি। নীলাভ্র একটু হেসে জিজ্ঞাসা করল, নাম কি তোমার? মুন। নীলাভ্র আশেপাশে তাকালো মনের গার্জিয়ানকে দেখার জন্য। তখনই চোখে পড়ল একটা মেয়ে ব্যাগের ভেতরে কি জানি খুঁজতে খুঁজতে গেট দিয়ে বের হচ্ছে। মনও এ বাসার গেটের সামনে দাঁড়িয়ে। নীলাভ্রর চোখ বেরিয়ে আসতে চাইল রিম্মিকে দেখে। রিম্মি যখন নীলাভ্রকে দেখল সে থমকে দাঁড়ালো। নীলাভ্র একবার বাচ্চা মেয়েটির দিকে তাকালো, তারপর আবার রিম্মির দিকে। মনের সাথে রিম্মির চেহারার অনেক মিল। এটা কি রিম্মির মেয়ে? নীলাভ্র উত্তর জানতে মনের দিকে ঝুঁকে প্রশ্ন করল, তোমার মা? মন হাসি মুখে মাথা নেড়ে বলল, বোন। নীলাভ্রর নিঃশ্বাস ফিরে আসলো। মন যদি বলতো রিম্মি ওর মা, তাহলে এখনই দম বন্ধ হয়ে মরে যেত নীলাভ্র। রিম্মি ভ্রু কুঁচকে মনের হাত ধরল, তারপর গটগট করে হেঁটে যেতে লাগলো। এর অর্থ নীলাভ্রর সাথে যেমন তার নিজের কথা বলার ইচ্ছে নেই, তেমনি মনকেও কথা বলতে দিবে না। কিন্তু নীলাভ্র দমে থাকার পাত্র নয়। সেও পকেটে হাত দিয়ে স্বাচ্ছন্দ্যে ওদের পেছন পেছনে যেতে লাগলো। রিম্মি ওই বাসার গেট দিয়ে কেন বেরোচ্ছিল নীলাভ্র জানে না, কিন্তু তার অদ্ভুত খুশি লাগছে। শুধু মনে হচ্ছে আজকে দিনের শুরুতেই তার জন্য সৌভাগ্যের দরজা খুলে গেছে। নীলাভ্র হাঁটতে হাঁটতে খেয়াল করলো মনের এক পায়ে সমস্যা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে মেয়েটা। নীলাভ্র কাছে গিয়ে বলল, ওকে আমি কোলে নিই? রিম্মি একটু থেমে তাকায়, তারপর আবার হাঁটতে লাগে। জোরে জোরে হাঁটে। নীলাভ্র জিভ কেটে মাথা চুলকায়। রিম্মি তো তার কথা শুনতেই পায়নি, না জানে কি ভেবেছে। আরো কিছুটা সামনে গিয়ে লাইব্রেরি থেকে একটা ছোট্ট নোটপ্যাড আর পেন কিনল নীলাভ্র। এখন থেকে সে এই নোটপ্যাড দিয়েই শুধু রিম্মির সাথে কথা বলবে। মনের জন্য কিনল 3টা কিটক্যাট। এতক্ষণে রিম্মি আর মন অনেক দূর চলে গেছে। মন বারবার পেছনে ঘুরছে, সে নীলাভ্রকে খুঁজছে। নীলাভ্র বুঝলো পিচ্ছি এই মেয়েটা অন্তত বন্ধু সুলভ, বড় বোনটার মতো অহংকারী না। নীলাভ্র ওদের পেছনে দৌড়ে গেল, তারপর রিম্মির সামনে দাঁড়িয়ে হাতে প্রসারিত করে ওদের থামালো। রিম্মি বিরক্তিতে ভ্রু কুঁচকাল। নীলাভ্র নোটপ্যাডের পাতা ছিঁড়ে চিরকুটে লিখল, আমি কি ওকে কোলে নিয়ে হাঁটতে পারি? নীলাভ্র চিরকুটটা রিম্মির দিকে দিল। রিম্মি কৌতূহলবশত নিয়ে পড়ল। মন আগ্রহ নিয়ে পা উঁচু করলো চিঠিটা পড়তে। রিম্মি কোমরে হাত দিয়ে ঝাঁঝালো দৃষ্টিতে তাকালো মনের দিকে। মন ভয়ে নিচু হয়ে গেল। নীলাভ্র তীক্ষ্ণ দৃষ্টিতে রিম্মিকে দেখল। এত কিউট পিচ্ছি মেয়েকে কেউ এইভাবে ভয় দেখায়? শব্দ ছাড়াই যে ধমকাতে পারে, শব্দ থাকলে সে কি করত?
রিম্মি ক্ষিপ্ত চোখে তাকালো নীলাভ্রর দিকে, যেন নীলাভ্র খুব বাজে ধরনের কথা বলেছে। নীলাভ্র দ্রুত হাতে আরেকটা চিরকুট লিখল। মনে হয় হাতে ওর খুব কষ্ট হচ্ছে, তাই ওর বাইকে কোনো সমস্যা আছে নাকি? তারপর রিম্মিকে দিল। রিম্মি 2টা চিরকুট একসাথে মরিয়ে রাস্তার পাশের ডাস্টবিনে ছুঁড়ে ফেলল। তারপর ছোট বোনকে নিয়ে নীলাভ্রর পাশ কাটিয়ে সামনে যেতে চাইল। নীলাভ্র যেতে দিল না, আবার একটা চিরকুটে লিখল। রিম্মি এই চিরকুটটা নিয়ে নীলাভ্রর মাথায় ছুঁড়ে মারল। তারপর মনকে নিয়ে সামনে হেঁটে গেল। নীলাভ্র দাঁড়িয়ে মাথা চুলকাতে থাকে। সে কি ভুল কিছু করেছে? মুমতাজ আবারও পেছনে ফিরে নীলাভ্রর দিকে তাকায়। সে চাইছে নীলাভ্র ওদের সাথে সাথেই থাকুক। নীলাভ্র তাকাতেই মন লজ্জা পেয়ে হেসে দিল। নীলাভ্র হেসে হাতের ইশারায় বলল হাই। তারপর আবার ওদের অনুসরণ করতে লাগলো। যেতে যেতে নীলাভ্র মনকে ইশারায় জিজ্ঞাসা করল। তোমার আপুর এত মেজাজ খারাপ কেন? মন ইশারায় বুঝালো। চুপ থাকো, না হলে আপু মারবে। নীলাভ্র চোখ বড় বড় করে বুঝালো। আমাকে মারবে? আমি তোমার আপুর থেকে বড়। মন মুখ ঠিবে হেসে বলল। তাও মারবে, কারণ তুমি বিরক্ত করো। নীলাভ্র মন খারাপের মতো করে মুখ করে বলল। বিরক্ত করি? তাহলে চলেছি। মন সাথে সাথেই হাত নাড়িয়ে বলল। প্লিজ থাকো, যেও না। রিম্মি মনকে হাত নাড়িয়ে কথা বলতে দেখে তেঁতে উঠল। ওর এক হাত ধরে ঝাড়ি মারল। মন ভয় পেয়ে গেল। রিম্মি ঠোঁটে আঙুল ঠেকিয়ে মনকে বলল চুপচাপ সামনে হাঁটতে। এরপর মন আর পেছনে তাকালো না। নীলাভ্র ওদের পাশাপাশি যাওয়ার বাহানায় পকেট থেকে 3টা কিটক্যাট বের করে মনের হাতে দিয়ে দিল। কিটক্যাট দেখে মনের মুখ খুশিতে ঝিলিক দিয়ে উঠল। অবাক হয়ে তাকালো নীলাভ্রর দিকে। নীলাভ্র হাসি দিল। রিম্মি তখনও দেখেনি মনের হাতে চকলেট। আরো কিছুটা সামনে গিয়ে বুঝল। চোখ বড় করে ইশারায় জিজ্ঞাসা করল। চকলেট কই পেয়েছো? মন ভীত মুখে নীলাভ্রর দিকে তাকালো। রিম্মি রেগে মনকে একটা চড় দিল। মনের মুখ কাঁদো কাঁদো হয়ে গেল আর নীলাভ্রর মুখ ফ্যাকাশে। মন দ্রুত চকলেট নীলাভ্রকে ফিরিয়ে দিল। নীলাভ্র চকলেটগুলো নিয়ে অসহায় কণ্ঠে বলল। আহারে থাক। তারপর মনের মাথায় হাত বুলিয়ে দিল। রিম্মি ঠাস ঠাস করে চলে গেল মনকে নিয়ে। রিম্মি আর মন পার্কে একটা স্টিলের বেঞ্চিতে বসে। নীলাভ্র অনেকটা দূরে দাঁড়িয়ে ওদের উপরে নজর রাখে। ইশারায় ছোট বোনের সাথে কথা বলছে রিম্মি। দমকা বাতাসে রিম্মি লম্বা চুল উড়ে বেড়াচ্ছে, মুখের উপরে আঁচড়ে পড়ছে। রিম্মি চুল সরিয়ে নিচ্ছে দ্রুত। নীলাভ্র ছটপট একটা চিরকুট লিখল। ডুবে মরতে চাই তোমার ওই গভীর চোখের পদ্ম পুকুরে। তারপর মনে হলো রিম্মির হাতে চিরকুট দেওয়া যাবে না, আবার মুখে ছুঁড়ে মারতে পারে, সবার সামনে একটা অপমান হয়ে যাবে। তাই নীলাভ্র সিদ্ধান্ত নিল অন্যভাবে বার্তাটা উপস্থাপন করবে। পার্কের পাশ থেকে একটা হার্ডবোর্ড কুড়িয়ে নিল। ভাগ্যিস পকেটে মার্কার পেন ছিল, তাই সেটা দিয়েই লিখল আবার উপরোক্ত বাক্যটি। এরপর রিম্মির বরাবর দাঁড়িয়ে প্রায় অনেকটা দূরত্ব বজায় রেখে মেলে ধরল। মুখে বিরাট হাসি। রিম্মি ভ্রু কোঁচকে তাকালো। এই মেয়ের মনে হয় কথায় কথায় ভ্রু কুচকানো রোগ আছে। অধিকাংশের দৃষ্টি স্থির হলো নীলাভ্রের উপর। অনেকে লেখাটা পড়ল। তারপর রিম্মির দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতে লাগলো। রিম্মি কিছুটা বিব্রত হলেও হেসে উঠল। নীলাভ্রর বুক ছেদ করে হার্টের তীরের মতো আঘাত করে হাসিটা। দ্বিতীয়বার হাসতে দেখল সে রিম্মিকে। ফ্লাইং কিস দেওয়ার সময়ও এইভাবেই হেসেছিল। এই হাসিতেই তো আটকে গেছিল নীলাভ্র। রিম্মি জ্যাকেট ছেড়ে উঠে আসলো। নীলাভ্রর হাত থেকে বোর্ডার মার্কার পেন নিল। নিজের জায়গায় বসে কিছু একটা লিখতে শুরু করলো। নীলাভ্র হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইল। অপেক্ষা করলো কিছুক্ষণ, মুখে হাসি নিয়ে অপেক্ষা। রিম্মি কি লিখেছে জানতে আগ্রহ লাগছে খুব। একটু পর রিম্মি হার্ডবোর্ডের উল্টো পিঠে মেলে ধরল। পেছনেই আছে পদ্মপুকুর, মরার ইচ্ছে হলে সেখানে ঝাঁপ দিন, তারপর ডুবে মরুন। অনুগ্রহপূর্বক আমার চোখ দুটোকে রেহাই দিন, এখানে মরতে আসবেন না। সবাই হেসে উঠল। নীলাভ্র পেছনে তাকিয়ে দেখলো আসলেই পদ্মপুকুর। নিজের জীব নিজেই কাটল, একদম বেকুব বনে গেল। বিছানায় মূর্তি রূপে শক্ত হয়ে বসে আছে তোহা। পূর্বী জিজ্ঞাসা করল। তোর কি হয়েছে রে? কাল থেকে ল্যাবরেটরি অফ স্ট্যাচু হয়ে আছিস, আবার আজকে কলেজেও গেলি না, প্রবলেমটা কি? তোহা কলেজে যাবে কিভাবে? গত রাতে এক ফোঁটাও ঘুম হয়নি, মাথায় চিনচিন ব্যথা, রাতে জ্বরও এসেছিল। লাভলি আর পূর্বী রাত 3টে পর্যন্ত তোহার সাথে জেগে থাকে। তারপর ক্লান্ত হয়ে যে যার মতো ঘুমোতে চলে যায়। তোহার চোখে ঘুমেরা ধরা দেয় না, মস্তিষ্কে যন্ত্রণা হয়। চোখ বন্ধ করলে অদ্ভুত সব ভয়ানক দৃশ্য চারিপাশ থেকে আঁকড়ে ধরে। তোহা যেন অচেনা কারো আত্মচিৎকার শুনতে পায়। প্রচণ্ড নিদারুণ সেই চিৎকার। উত্তর না পেয়ে পূর্বে এক হাতে তোহাকে ধাক্কালো। আবার প্রশ্ন করলো। এই কি হয়েছে তোর? আবার শরীর খারাপ লাগছে? তুই এমন মনমরা হয়ে থাকলে আমার ভালো লাগে না। তোহা ভাবমূর্তির মতো বলল। আচ্ছা পূর্বী, তুই কি জীবিত মানুষের বিগলিত রক্ত খেতে পারবি? পূর্বী চোখ মুখ কোঁচকে উচ্চারণ করলো।
তোহা এবার ঠান্ডা দৃষ্টিতে তাকালো, এক হাত এগিয়ে দিয়ে বলল, আমি তো তোর বোন, তোর মা আর আমার মাও বোন। আমাদের সম্পর্কটা কি রক্তের? পূরবী ঠোঁট উল্টে বলল, কি জানি, আমি তো শুনেছি শুধু চাচাতো বোন রক্তের হয়। তুই তো আমার খালাতো বোন। যাই হোক, তুই আবার রক্ত খেতে পারবি? তোহার ডান হাতটা সোজা করে পূরবীর মুখের সামনে ধরল। পূরবী ধাক্কা মেরে হাত সরিয়ে রুক্ষ গলায় বলল, আমাকে কি তোর ডাইনি মনে হয়, নাকি মহিলা ড্রাকুলার মনে হয় যে আমি তোর রক্ত চুষে খাবো? তোহা আগ্রহের সহিত বলল, ড্রাকুলা কি পুরুষ হয়? রক্ত খায়? শুনেছি রক্ত খায়, পুরুষ না মহিলা জানি না। তোহা পূরবীর দিকে ঘুরে বলল, আচ্ছা পুরুষ ড্রাকুলা দেখতে কেমন হয়? আমি কি পুরুষ ড্রাকুলার সাথে প্রেম করতে গিয়েছিলাম যে জানবো? এমনি কোনো ধারণা নেই ওরা কি মানুষের মতো দেখতে হয়? পূরবী ভ্রু কুঁচকে কি একটা চিন্তা করতে করতে বলল, একটা মুভির ট্রেলার দেখছিলাম, নাম ড্রাকুলা স্যার। নায়কের নাম মনে পড়েছে না, কিন্তু এই মুভিতে নায়কটা দিনের বেলায় একদম মানুষের মতো থাকে, কিন্তু রাতের বেলা ড্রাকুলা হয়ে যায়। তখন বড় বড় দাঁত বের হয়, চেহারা বিচ্ছিরি হতে থাকে, কি যেন রোমহর্ষক, শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যাওয়ার মতো। উফ! পূরবী শরীর ছাড়া দিল। তোহার চোখ মার্বেলের মতো বড় হয়ে যায়। খুব কষ্টে ঢোক গিলে সে ভাবতে থাকে, আমির কি তাহলে কোনো ড্রাকুলা? তোহা আবার প্রশ্ন করল, আচ্ছা ড্রাকুলার কি সুদর্শন হতে পারে? দেখ বোন, আমি জানি না আদৌ ড্রাকুলা বলতে পৃথিবীতে কিছু আছে কি না। যদি থাকে তাহলে সুদর্শন ড্রাকুলা বলতে কিছু নেই। ড্রাকুলা মানেই ভয়ানক, বিদঘুটে চেহারা, দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে যাবি। ওদের গলায় কি সবুজ শিরা ভেসে থাকে? ব্লেড ঝুলানো থাকে? তোহা পূরবীর হাত খামছে ধরে বলল। ভয় লাগছে। পূরবী এক হাত জড়িয়ে তোহাকে কাছে আনলো, সান্ত্বনা দেওয়ার মতো করে বলল, ভয়ের কিছু নেই, এসব কখনো সত্যি হয় না। যদি হতো তাহলে আমরা কোনো দিনও দেখতাম না, বল। তোহা পূরবীর কাঁধে মাথা রেখে বলল, ওরা হয়তো মানুষের সামনে আসল রূপ নিয়ে আসে না। আরে ধুর, তেমন কিছু না। জিন ছাড়াও এ পৃথিবীতে অন্য কোনো ভূত নেই, জিনকেই মানুষ ভূত ভাবে। কোরআন শরীফে জিনদের কথা উল্লেখ আছে, কিন্তু ভূতদের কথা কি উল্লেখ আছে? ড্রাকুলা ফাকুলার কথা উল্লেখ আছে? তোহা মাথা নাড়েনি। পূরবী বলল, তাহলে খামাখা ভয় পাবি কেন? শোন, তোকে একটা বুদ্ধি শিখিয়ে দেই। যদি কখনো দেখিস একটা মানুষের পা দুটো উল্টা আর তার সাথে ছায়া নেই, তাহলে ধরে নিবি ওইটা জিন, কোনো মানুষ না। তোহা শিউরে উঠল। জিনদের পা উল্টা থাকে? হ্যাঁ। ছায়া থাকে না? না। কেন? কারণ জিনরা আগুনের তৈরি, আর আগুনের কোনো ছায়া নেই। তুই কিভাবে জানলি আগুনের ছায়া নেই? প্র্যাকটিক্যালি দেখাবো, দাঁড়া দেখাই। পূরবী একটা ম্যাচের কাঠি নিয়ে আগুন ধরালো, তারপর সেটা দেওয়ালের কাছে নিয়ে তোহাকে দেখালো। ছায়াতে শুধু কাঠি দেখা যাচ্ছে, কাঠির মাথায় জ্বলন্ত অগ্নিশিখা দেখা যাচ্ছে না। তোহার বুক কেঁপে উঠল। সে সিদ্ধান্ত নিল পরের বার আমিরের সাথে দেখা হলে সবার আগে দেখবে মানুষটা ছায়া আছে কিনা। শপিং মলের করিডোরে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে নীলাভ্র। এখানে তার কোনো কাজ নেই, রিম্মিকে অনুসরণ করতে করতেই এসেছিল, এখন তাকেও হারিয়ে ফেলেছে। একটা মেয়ে নীলাভ্রকে জিজ্ঞাসা করছিল, পার্টির লেহেঙ্গার কালেকশন কোথায় পাওয়া যাবে? নীলাভ্র শুধু বলেছে, জানি না। এটুকু বলেই সামনে ফিরতে দেখলো রিম্মি গায়েব। তারপর থেকে আর খুঁজেই পাচ্ছে না। মেয়েটার উপরে ভীষণ রাগ উঠেছে। হঠাৎ টুং করে আওয়াজ হলো, ডাইন সাইডের লিফট থেমেছে। নীলাভ্র দেখলো রিম্মি শপিং ব্যাগ হাতে বের হচ্ছে। মন অজান্তেই হেসে উঠল নীলাভ্রর। পকেটে হাত দিয়ে শীষ বাজাতে বাজাতে আবার রিম্মিকে অনুসরণ করতে লাগলো। সে জানে না কিসের টানে এই মেয়েটার পেছনে ছুটছে, কিন্তু এই কাজ করতে তার আজকাল সবচেয়ে বেশি ভালো লাগে। রিম্মির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেও ভালো লাগে, চোখের ইশারায় ঝাড়ি মারলেও ভালো লাগে। বুক মাঝরে শিরশির অনুভব হয়। রিম্মি যদি বিরক্ত হয়ে কখনো ওকে চড় মেরে দেয়, তাহলে নীলাভ্রর ভালোই লাগবে। রিম্মির হাতের জাদুময় স্পর্শ পাওয়া যাবে। রিম্মি কসমেটিক্সের দোকানে ঢুকলো, পিছু পিছু নীলাভ্রও ঢুকলো। সেলসগার্ল নীলাভ্রকে দেখে বলল, স্যার, এটা লেডিস কালেকশন। নীলাভ্র রিম্মির দিকে চেয়ে উত্তর দিল, আমিও লেডি দেখতে এসেছি। সেলসগার্ল বলল, সরি স্যার। মানে লেডিস কালেকশন দেখতে এসেছি। ওকে স্যার। রিমি পেছন ফিরে একবার নীলাভ্রকে দেখে নিল, এরপর বিরক্তির নিঃশ্বাস ছেড়ে নিজের কাজে মনোযোগ দিল। নীলাভ্র হাসলো, ওর আশেপাশেই থাকলো। যেদিক থেকে রিমিকে ঠিকমতো দেখা যায় নীলাভ্র সেদিকে গিয়ে দাঁড়ালো।
রিম্মির ভ্রু কুঁচকে জিনিস দেখা, মনে মনে চিন্তা করা, আর মনে ঠোঁট কামড়ানো, সামনের চুল পেছনে ঠেলে দেওয়া, সব কিছুই মন্ত্রমুগ্ধের মতো দেখতে ইচ্ছা হয় নীলাভ্রর। রিম্মিকে দেখলে মনে হয় সে খুব পরিবারী একটা মেয়ে, খুবই পারফেক্ট, একদম যেমনটা নীলাভ্র চায়। খুব সুন্দর করে সাজে রিম্মি, হালকা সাজ, তবু কোথায় জানি একটা বিশেষত্ব আছে। নীলাভ্র খুঁজে পায় না সেই বিশেষত্ব, বের করতে পারে না ঘোর লাগার কারণ, শুধু ডুবে থাকে। রিম্মি হাত ভাঁজ করে টিস্যু নিয়ে ঘুরছে। চোখের কাজল অথবা লিপস্টিক একটু নষ্ট হলে আয়নায় দেখে ঠিক করে নেয়। নীলাভ্রর ইচ্ছা করে রিম্মির আয়না হতে। সেলসগার্ল নীলাভ্রর মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, স্যার শুনতে পাচ্ছেন? নীলাভ্র কপালে গুরুতর ভাঁজ ফেলে বলল, কি? ওর কণ্ঠে রুক্ষতা। সেলসগার্ল চুপসে যাওয়ার গলায় বলল, আপনি তো কিছুই দেখছেন না, আমি কি আপনাকে হেল্প করতে পারি? আমাকে বলুন কি লাগবে। নীলাভ্র কঠিন গলায় বলল, আমার যা দেখার আমি দেখছি তো, আপনাকে বলতে হবে না। নীলাভ্র সামনে এগিয়ে গেল। রিম্মি আয়নায় দাঁড়িয়ে বড় একটা ঝুমকা কানে লাগানোর চেষ্টা করছে। নীলাভ্র আয়নার পেছনে গিয়ে দাঁড়ায়। রিম্মি আয়নাতে দেখে নীলাভ্রকে, তারপর ঘুরে তাকায়। নীলাভ্র বলল, চমৎকার লাগছে। রিম্মি দৃষ্টি সরু করে ঝুমকাটা রেখে দিল। নীলাভ্র মনে বলল, রিম্মি তোর কথা শুনতে পাচ্ছে না, কি জানি কি ভাবছে। এবার সাংকেতিক ভাষায় কথা বলার চেষ্টা করলো সে, কিন্তু নীলাভ্রর অদ্ভুত অঙ্গভঙ্গি দেখে দোকানে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিম্মি ওর কথায় এবারও সায় দিল না। নীলাভ্র সবাইকে বোঝানোর চেষ্টায় বলল, আসলে উনি কানে শুনতে পায় না, ও মুখে কিছু বলতে পারে না, তাই ওনার সাথে এভাবে কথা বলছি। এটা সাংকেতিক ভাষা। রিম্মি আর চোখে তাকালো। ওর দৃষ্টিতে যেন আগুনের ফুলকি। নীলাভ্র বুঝতে পারছে না সে ভুল কি বলল। রিম্মি পছন্দসই কসমেটিক্সগুলো জমা দিতে ক্যাশ কাউন্টারে যায়। নীলাভ্র প্রবল আগ্রহ নিয়ে ওর সাথে যায়। সে দেখতে চায় রিম্মি কাউন্টার ম্যানেজারের সাথে কিভাবে কথা বলে, তখনই সবাই বুঝবে। কিন্তু নীলাভ্রর ইচ্ছে পূরণ হলো না। রিম্মি কোনো কথাই বলল না, শুধু জিনিসগুলো কাউন্টারে জমা দিল। কাউন্টার ম্যানেজার রিম্মিকে একটা রিসিপ্ট দিল। রিম্মি সেটা টাকার অ্যামাউন্ট দেখে টাকা জমা দিল। কাউন্টার ম্যানেজার বলল, থ্যাঙ্কস ম্যাম, আবার আসবেন। রিম্মি সৌজন্যতার হাসি দিয়ে বের হয়ে গেল। কেউ বুঝলই না যে রিম্মি বাক প্রতিবন্ধী। তখন ওইভাবে হাতের ইশারায় কথা বলার জন্য এখন নিশ্চয়ই নীলাভ্রকে সবাই পাগল ভাবছে। নীলাভ্রর অস্বস্তি বোধ হয়। এক হাতে মুখ ঢেকে জায়গা ত্যাগ করল সে। রিম্মি আবার একটা কাপড়ের দোকানে ঢুকেছে। নীলাভ্র এবার দৌড়ে গিয়ে রিম্মির পথ আটকায়, কিন্তু অবাক হয়ে খেয়াল করলো এটা রিম্মি না, তোহা। নীলাভ্র চোখ বন্ধ করে আবার তাকালো। দুজনের জামার রং এক, ফ্লোরাল প্রিন্টের গোলাপি কুর্তি। প্রিন্টে একটু ভিন্নতা আছে, কিন্তু হঠাৎ করে দেখলে বোঝা যায় না। নীলাভ্র বুঝতে পারেনি। তোহা চমকিত গলায় বলল, আরে নীল ভাইয়া, তুমি এখানে কি করছো? চলো, ভালোই হয়েছে। এত শপিং ব্যাগ আমি একা ধরতে পারছি না, তুমি কিছু নাও তো। তোহা অসহায় মুখ করে নীলাভ্রর হাতে ব্যাগগুলো এগিয়ে দিল। নীলাভ্র উপায়ন্ত না পেয়ে ব্যাগ ধরল, তারপর ইতস্তত গলায় বলল, তোকে দেখে আমি অন্য কেউ ভেবেছিলাম। কিছু না। ব্যাগ নিয়ে তোহার পেছনে হাঁটতে লাগলো নীলাভ্র, কিন্তু মন অস্থির লাগছে। বেসামাল মস্তিষ্ক রিম্মিকে খুঁজছে। তোহার চুল ছোট, রিম্মির চুলে ঝুঁটি ছিল। তোহার কানে কোনো দুল নেই, রিম্মি কানে সাদা রঙের বড় বড় দুল ছিল। তাছাড়া রিম্মির গায়ের রং শ্যামলা। তোহার থেকে কিছুটা লম্বাও রিম্মি। তবু নীলাভ্র এত বড় একটা ভুল কিভাবে করলো? তোহা ড্রেসের কালেকশন দেখতে ব্যস্ত। নীলাভ্র বলল, এখানে কি করিস? তোহা নিজের কাজ করতে করতে উত্তর দিল, পূর্বির জন্য এসেছি। গাধিটা ঘুরতে এসছে, অথচ ভালো কোনো জামা আনিনি, তাই ওর জন্য শপিং করলাম। এখন আমার জন্য কিছু কিনবো। ও, তাহলে আমি এখান থেকে কি করবো? আমি মেয়েদের জামা কাপড় বেশি তেমন একটা যাই না। তোমাকে জানতে হবে না, তুমি খালি ব্যাগ নিয়ে আমার পেছন পেছন আসো। নীলাভ্র ধমকে উঠল। চাকর পেয়েছিস আমাকে? তোহা অবাক হয়ে বলল, চাকরের কি আছে, বড় ভাই হিসেবে এইটুকু তো করতেই পারো। না, পারি না। তোর জিনিস তুই রাখ, আমি গেলাম। কোথায় যাচ্ছ? জাহান নামে। নীলাভ্র ঝড়ের বেগে চলে গেল। তোহা বিরক্ত কণ্ঠে উচ্চারণ করল, অদ্ভুত তো। শপিং মলের পেছনের গেট অনেকটা নিরিবিলি। তোহাকে এদিক দিয়ে বের হতে হবে, কারণ সামনের গেটে যেতে আরো আধা ঘন্টার রাস্তা ঘুরতে হবে। তাছাড়া তোহা সবকিছু চিনেও না, রাস্তা হারিয়ে এদিকে চলে এসেছে। এখন পেছনের গেট ছাড়া উপায় নেই, কিন্তু ভয় লাগছে। ছোট্ট প্রাণ পাখিটা উথাল পাথাল করছে, যেন ঝড়ের পূর্বাভাস। দুপুরের প্রখর রোধে নিরিবিলি জায়গা পেরিয়ে মেন রাস্তার মোড়ে যেতে হবে, তারপর রিক্সা বা বাস পাওয়া যাবে। তোহা প্রাণ হাতে নিয়ে গুটি গুটি পায়ে হাঁটতে লাগলো। তার আসলেই অনেক ভয় লাগছে। এই সময় নীলাভ্র ভাই থাকলে কত ভালো হতো। তোহা যখন হাঁটছিল তখন খেয়াল করলো বড় গাছের পেছন দিকে রাস্তাটায় নীলাভ্র পকেটে হাত দিয়ে মাথা নিচু করে হাঁটছে। ওর সামনে একটা সুন্দরী মেয়ে নির্বিকার ভাবে হাঁটছে। নীলাভ্র কি মেয়েটাকে ফলো করছে? কিন্তু যতটুকু নীলাভ্রকে সে চিনে, নীলাভ্র এমন টাইপ ছেলে তো নয়।
তবুও কৌতূহল মেটাতে তোহা ওদের পেছু নিল। তবে বেশি দূর যেতে পারল না। তোহার মনোযোগ ছিল নীলাভ্র আর রিম্মির দিকে, তাই আশেপাশে তাকানোর সুযোগই হয়নি। আচমকা পেছন থেকে কয়েকটা শক্ত হাত তোহাকে চেপে ধরে। তোহার মনে হয় দুনিয়ার সমস্ত ভার নিয়ে তার উপরে হেলে পড়েছে, সূর্য হারিয়ে গেছে, সবকিছু অন্ধকার হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই তোহাকে বিশাল মাইক্রোবাসে উঠানো হয়। তড়িৎ গতিতে হাত পা বেঁধে ফেলা হয়। চোখ মুখ তো আগে থেকেই বাধা ছিল। তোহা গলাকাটা মুরগির মতো ছটফট করে মিনিট 5 শেষে একটা ভারী কণ্ঠ শুনতে পায়। স্যার, মিশন কমপ্লিট। সাথে একটা পরিচিত সুবাসও পায়, অনেকটা ঔষধের মতো। তোহা চিন্তা করার আগেই জ্ঞান হারায়। আমির পেছনে ঘুরে একবার তোহার মুখটা দেখল, সাথে সাথেই ওর চেহারার ভাবভঙ্গি বদলে গেল। রাগে গলার রক ফুলে উঠল। আওয়ানের মুখে উৎপটাং একটা ঘুষি মেরে কিরমির করে বলল, কাকে এনেছো এটা? হ্যাঁ, এই মেয়ে সেই মেয়ে না, শুধু ড্রেসের কালারটা এক। ওই মেয়েটার গায়ে রং শ্যামলা ছিল, চুলে লম্বা পনিটেইল ছিল আর কানে সাদা দুল ছিল। ঘুষি খেয়ে আওয়ানের দুনিয়া ঘুরছে, মাথা ভন ভন করছে। আমির ধাক্কা মেরে বলল, বাস্টার্ড, এখন এটাকে ফেলে আসল জনকে তুলে আনো। আওয়ান উত্তর দিতে পারেনি। তার নাক মুখ ফেটে রক্ত বের হচ্ছে। আমির গাড়ির স্টিয়ারিংয়ে জোরে আঘাত করে বলল, শিট। পেছনের সারিতে নিয়ন, রিজভি আর ডানা ছিল, কিন্তু এদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী আর বুদ্ধিমান হলো আওয়ান। বাকিগুলো আমিরের কাছে গাধার বাচ্চার মতো। আওয়ানের সাহায্য ছাড়া ওরা কিছুই করতে পারবে না। এখন আহত অবস্থায় আওয়ান যেতেও পারবে না। আমির পরিকল্পনার এত কাছাকাছি এসেও সফল হতে পারছে না। রাগে সব ভেঙে ফেলতে ইচ্ছে করছে, মন চাইলেও তোহাকে ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলতে। আমিরের তীক্ষ্ণ মেজাজ দেখে পেছনে জবুতবু হয়ে বসে থাকে 3 জন। একটা শব্দও করতে পারে না। আমির ওদের নির্দেশ দিল তোহাকে বের করার জন্য। তখনই দেখলো পেছনে র্যাবের গাড়ি। এই অবস্থায় তোহাকে নামাতে গেলে ধরা পড়ার সম্ভাবনা অনেক বেশি। আমির আর শব্দটুকু করল না, গাড়ি ঘুরিয়ে চলে গেল, অজ্ঞানরত তোহাকে সাথে নিয়েই। নীলাভ্র যখন একনিষ্ঠতার সাথে রিমিকে অনুসরণ করছিল, তখন একটা বিচিত্র ঘটনা ঘটে। রিমি আচমকাই পেছনে ঘুরল আর নীলাভ্রর মাথা এক হাতে সরিয়ে ডান দিকে সোজা মতো নিজের হাত মেলে ধরল। চোখের পলকেই ওর হাতে একটা বল এসে আটকায়, পুরো রোবোটিক স্টাইল, যেন সে আগেই সব জানত। নীলাভ্রর চোখ কোটর আগত হওয়ার উপক্রম হয়। রিমি অসাধারণভাবে বলটা ক্যাচ ধরেছে। প্রথম কয়েক সেকেন্ড নীলাভ্র কিছুই বুঝল না। কিছু মুহূর্ত অতিবাহিত হওয়ার পর তার বুঝে আসলো, রিমি ক্রিকেট বলটা ক্যাচ না ধরলে সেটা তার মাথায় আঘাত করত। নীলাভ্র আস্তে আস্তে পেছনে তাকিয়ে দেখলো তার মতোই অবাক হয়ে 4-5টা ছেলে তাকিয়ে আছে। ওরাও নির্বাক রিম্মির কাণ্ডে। প্রত্যেকের ঠোঁট মাঝ বরাবর আলাদা হয়ে গেছে। ওদের গায়ে জার্সি। রাস্তার পাশের বড় মাঠে ক্রিকেট খেলছিল তারা। রিম্মি সামনে ছেলেটিকে উদ্দেশ্য করে বলটা ছুঁড়ে মারল। হতবাক ছেলেটি অপ্রস্তুত হওয়া সত্ত্বেও ক্যাচ ধরতে ব্যর্থ হয়নি। কয়েক সেকেন্ড সবাই হতভম্ব দৃষ্টিতে রিম্মির দিকে চেয়ে রইল। কেউ কথা বলল না। খোলা রাস্তায় পিন পতন নীরবতা। একটু পর ছেলেগুলো হাততালি দেওয়া শুরু করলো, বাহবা জানাতে লাগলো। যে ছেলেটার হাতে বল ছিল সে শীষ বাজিয়ে বলল, জোস কেসাপি, চরম ছিল, ওয়াও। আরেকজন বলল, আপু কি ক্রিকেটার? রিম্মি সবার উত্তরে মুচকি হাসলো। তারপর সামনে হাঁটতে লাগলো। ছেলেগুলো নিজেদের মধ্যে রিম্মির ক্যাচ ধরা নিয়ে আলাপ করতে থাকে। প্রশংসায় পঞ্চমুখ হয়। তারপর তারা খুশি খুশি মাঠে চলে যায়। নীলাভ্র কিং কর্তব্য বিমূঢ় হয়ে তখনও দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল। কিছু সময় পর যখন তার বিস্ময় কাটল, সে দৌড়ে গেল রিম্মিকে থ্যাঙ্কস জানাতে। কারণ রিম্মি না থাকলে আজ সে নির্ঘাত আহত হতো। নীলাভ্র রিম্মিকে থ্যাঙ্কস জানাতে পারলই না। ততক্ষণে রিম্মি ধরাছোঁয়ার বাহিরে। সে বাসে উঠে গেছে, বাস চলেও যাচ্ছে। সন্ধ্যায় রিমিদের বহুতল ভবনের 5 তলায় দাঁড়িয়ে কলিং বেল চাবে নীলাভ্র। ওর হাতে বড় বড় ব্যাগ। ব্যাগগুলো ভারী। ভেতরে আছে আচারের বয়াম। দরজা খুললেন তনিমা নাজরিন। ভদ্রমহিলার বয়স 45 কি 50। নীলাভ্র মৃদু হেসে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? তনিমা নীলাভ্রকে দেখে এমন এক হাসি দিলেন যেন আকাশের চাঁদ দেখেছেন। দীর্ঘ হাসির রেখা মুখে ফুটিয়ে তনিমা বললেন, ওয়ালাইকুম আসসালাম। তিলক তোমার দেবর না তুমি? জি আন্টি, ভাবি আপনার জন্য এগুলো পাঠিয়েছে। ভিতরে আসো বাবা। নীলাভ্র হৃদয়ে এক দমকা শীতল বাতাস তোলা দিয়ে যায়। সে ভাবেনি তাকে ভিতরে আসতে বলা হবে। ভেবেছিল জিনিসপত্র নিয়ে হয়তো মহিলা ফটাফট দরজা আটকে দেবেন। যেহেতু উনি রিম্মির মা, হয়তো রিম্মির মতোই কনজারভেটিভ হবেন। কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে না উনি খুব কনজারভেটিভ। যাক, ভালোই হলো। এই বাহানায় যদি রিম্মির একটু দেখা পাওয়া যায়। তনিমা নীলাভ্রকে বৈঠক ঘরে নিয়ে এলেন। নীলাভ্র ভূত দেখার মতো চমকে উঠল, কারণ বৈঠক ঘরের পাশে বিরাট রান্নাঘর। চিকন লম্বা ছিপছিপে দেহের একটা মেয়ে গায়ে কমলা টি শার্ট আর হাঁটু পর্যন্ত লম্বা প্যান্ট পরে নাচের অঙ্গভঙ্গি করছে। আসলে সে রান্না করছিল। তার চুলের লম্বা ঝুঁটিটা পিঠে তিরিং বিরিং করে দুলছে। নীলাভ্র চোখ পিটপিট করে আবার তাকায়।
একবার মাথা ঝাড়া দিল। সে ঠিক দেখছে তো? তনিমা ডাকে নীলাভ্রর ভাবনার চির ধরে। আমতা আমতা করে বলল, জি আন্টি। বসছো না কেন? নীলাভ্র অযথাই হাসল। ও, বসি আন্টি। সোফায় বসে আবার রিমির দিকে তাকায় সে। তনিমা নীলাভ্রর বরাবর বসেছেন। সেন্টার টেবিলের নিচে থাকে অনেকগুলো সাইনবোর্ড গোছানো, প্রত্যেকটিতেই সাধারণ কিছু বার্তা লেখা। তনিমা একটা সাইনবোর্ড তুলে রিমিকে দেখালেন। রিমি হাসি মুখে বৈঠকঘরের দিকে তাকালো। তারপর যেই না নীলাভ্রকে দেখল, অমনি তার মুখটা অন্ধকার হয়ে গেল। নীলাভ্র রিমির মনোযোগ আকর্ষণের জন্য হাসে। রিমি পাত্তা দেয় না, ঝড়ের গতিতে কাজ শুরু করে। তাই দেখে নীলাভ্র চোখ ছানা বড়া। তনিমাও সামনে বসে কথা বলে যাচ্ছেন। ওনার কথার বিষয়বস্তু সম্পর্কেও নীলাভ্র জানে না। সে শুধু অবাক চোখে রিমির কাণ্ড দেখছে। রিমি ফ্রাইভেনে একটা ডিম ভেঙে ছাড়ল, তারপর পেছনে না ঘুরে 2 হাতে ডিমের খোসা ছুঁড়ে মারল। নীলাভ্র ভাবল খোসা দুটি তার মুখে এসে পড়ছে। সরে যাওয়ারও সময় পায় না নীলাভ্র। কিন্তু অদ্ভুতভাবেই ডিমের 2 খোসা নীলাভ্রর 2 কানের পাশ দিয়ে চলে যায় এবং ডাস্টবিনে সুন্দরভাবে গিয়ে পড়ে। নীলাভ্র আবার ঘাড় ঘুরিয়ে রিমির দিকে তাকায়। ওর চোখে তখন ঘোর বিস্ময়। রিমি বড় ফ্রাই প্যানটা উঁচু করে ডিম ছড়িয়ে দিয়েছে। একদম বিশাল বৃত্তের আকৃতি হয়ে গেল ডিমটা, যেন কম্পাস দিয়ে কেউ সাদা খাতায় বৃত্ত এঁকেছে। এটা দেখে নীলাভ্র চোখও ডিমের মতো গোল হয়ে যায়। রিমি ডিমে ঝড়ঝড় করে মশলা ছিঁড়তে থাকে। মশলার কৌটাগুলো রিমি ধরতেই যেন খুলে যাচ্ছে, আবার মনে হচ্ছে অটোমেটিক বন্ধও হয়ে যাচ্ছে। সবজি কাটার সময় নীলাভ্রর মাথা টনটন করে উঠল যখন সে দেখল প্রত্যেকটা স্লাইস একদম পারফেক্ট শেপের হচ্ছে। মেশিন দিয়ে কাটলেও এত পারফেক্ট হয় না। নীলাভ্র একবার চোখ বুজে আবার তাকায়। ঘটনাগুলো এতই দ্রুত হচ্ছে যে তার মস্তিষ্ক নিতে পারছে না। একটু পর মন আসলো। মেয়েটার মুখে আগের মতোই মিষ্টি হাসি। খুঁড়িয়ে খুঁড়িয়ে রান্নাঘরে ঢুকলো মন। তারপর রিমির হাতে একটা কালার কিউব দিল। রিমি মুচকি হেসে মনের গাল টিপল। তারপর 2 সেকেন্ডে কালার কিউবের সব রং মিলিয়ে দিল। নীলাভ্র বিস্ময়ে নখ কামড়ে ধরে। জিনিয়াসরাও এত জলদি পারে না যত জলদি রিমি করলো। আর যখন সে কালার কিউব মিলাচ্ছিল, ওর হাত যেন চরকির মতো ঘুরছিল। নীলাভ্রর মনে হলো তার দেখার ভুল, সে হয়তো হ্যালোসিনেট করছে, কারণ সে যেগুলো দেখছে সেগুলো কখনো বাস্তবে হতেই পারে না। একটা সাধারণ মানুষের আচরণে এমন কখনো হতে পারে না। নীলাভ্র মাথা ভনভন করছে। রিমি ট্রেতে খাবার সাজিয়ে নীলাভ্র সামনে রাখলো। তারপর চুল বাঁধতে বাঁধতে রুমে চলে গেল। নীলাভ্র রিমির রুমের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। তনিমা বললেন, হাঁ করে কি দেখছো? কফিটা নাও বাবা। নীলাভ্রর হুঁশ আসলো। হাসার চেষ্টা করে কফি নিল। তনিমা বললেন, আমার মেয়ে কফি আর এগ স্যান্ডউইচ খুব ভালো বানাতে পারে। নীলাভ্র কফিতে চুমুক দিতে নিয়েও দিল না, হেসে বলল, দেখলাম তো, আসলেই খুব দ্রুত বানাই। তনিমাও এবার ফিক করে হাসলেন। তারপর বললেন, ও আসলে একটু দ্রুত কাজই পছন্দ করে। কফিটা নীলাভ্রর অসাধারণ লেগেছে। এমন কফি যেন সে জীবনেও খায়নি। টেস্ট একদম অন্যরকম। বেশি দুধও না, বেশি চিনিও না, সব কিছুই যেন পারফেক্ট একটা মিশ্রণ। এমন পারফেকশনই তো সবাই খোঁজে। নীলাভ্র খাবার শেষ করে উঠে দাঁড়ালো। আন্টি, আজকে আসি। তনিমা মুখ মলিন করে বললেন, মাত্রই তো এসেছো, এত জলদি চলে যাবে? আমার একটু কাজ আছে আন্টি, যেতে হবে আমাকে। আসলে আমার আরেকটা মেয়ে ছিল, ও একটু বাইরে আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। যদি তুমি আরো 10 মিনিট বসো তাহলে ওর দেখা। নীলাভ্র মনে মনে চিন্তা করলো, আন্টি তো ভালোই, তাকে সুযোগ করে দিচ্ছে। অন্য সময় হলে নীলাভ্র স্বাচ্ছন্দ্যে বসে থাকতো। রিমির বাসায় সারাদিন বসে থাকতো, তার কোনো আপত্তি নেই। কিন্তু আপাতত নীলাভ্র একটু টেনশনে আছে। লাভলি আন্টি বলেছেন দ্রুত ওনার সাথে দেখা করতে। দুপুর থেকে তো আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শপিং মলে গিয়েছিল, তারপর আর ফেরেনি। নীলাভ্র লাভলিকে জানায় তোহার সাথে শপিং মলে দেখা হয়েছিল তার। তখন লাভলি বলেছে নীলাভ্রকে নিয়ে খুঁজতে বের হবেন। নীলাভ্র হাতে তখন ব্যাগ ছিল, সে ব্যাগগুলো নিয়ে রিমিদের বাসায় আসছিল। তাই তখন লাভলি আন্টিকে অপেক্ষায় থাকতে বলে এখানে চলে এসেছে। লাভলি আন্টি নিশ্চয়ই তার অপেক্ষা করছেন। নীলাভ্রকে দ্রুত যেতে হবে, তাই সে বলল, আন্টি, আসলে আজকে আমার একটা জরুরি কাজ আছে, অন্য আরেকদিন আসবো, তখন সবার সাথে দেখা করবো। আচ্ছা যাও, আর যাওয়ার সময় মেন গেটের লকটা লাগিয়ে যেও। আচ্ছা আন্টি। তনিমা ভেতরে রুমে চলে গেলেন। নীলাভ্র যাওয়ার সময় দেখলো রিমি বিছানায় শুয়ে চোখে চশমা লাগিয়ে বই পড়ছে। রিমির মাথাটা ঠিক নীলাভ্রর দিকে, আর পাগুলো দেয়ালের সাথে লাগানো। ওর কপালে কিছু কোঁকড়া চুল এলোমেলোভাবে উঠছে। দৃশ্যটা দেখতে সুন্দর লাগছে। মনে হচ্ছে চুলগুলো যেন হাতছানি দিলে নীলাভ্রকে কাছে যাওয়ার আহ্বান জানাচ্ছে। নীলাভ্র আনমনে হাসল। ভুলে গেল জরুরি কাজের কথা। ইচ্ছে করছে রিম্বির ঘরে ঢুকে সযত্নে কপালের ওই চুলগুলো গুছিয়ে দিতে। নীলাভ্র কি যাবে? যাওয়ার সাহস হচ্ছে না, কিন্তু নিজেকে আটকাতেও পারছে না। মাথায় বুদ্ধি আসলো। প্রতি রাতে রিম্বিকে উদ্দেশ্য করে চিরকুট লিখে সে। একটা চিরকুট এখন তার পকেটেই আছে।
নীলাভ্র চাইলেই রিম্মির অগোচরে ঘরে ঢুকে চিরকুটটা টেবিলে কিছু একটা সাথে চাপা দিয়ে রেখে যেতে পারে। রিম্মি যেহেতু উল্টো দিকে মুখ করে আছে, সে নীলাভ্রকে দেখবে না, কিছু বুঝবেও না। তারপর যখন নীলাভ্রর অনুপস্থিতিতে রিমি চিরকুটটা খুলবে, নিশ্চয়ই খুব চমকাবে। নীলাভ্র রুমে প্রবেশ করল। রিমি জানে এতক্ষণ নীলাভ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকেই দেখছিল। নীলাভ্র মনে কি চলছে সেটাও রিমি তুখোর মস্তিষ্ক জানে। সে দূর থেকে সবার মন পড়ার ক্ষমতা রাখে। নীলাভ্র এখন টেবিলের সামনে দাঁড়িয়ে কলম খুঁজছে, কলমের নিচে একটা চিরকুট রেখে যাবে তাই। রিমি নিজের মনেই হাসল। সে চায় নীলাভ্র তার কাছে সফল হোক, তাই ইচ্ছে করেই বাগড়া দিল না। নীলাভ্র নিঃশব্দে যখন চলে যেতে নিচ্ছিল, তখন হঠাৎ কারো পায়ের আওয়াজ ভেসে এলো। নীলাভ্র থমকে দাঁড়ালো। এই ঘরে কেউ আসছে, ধূপধাপ আওয়াজ হচ্ছে, জুতা পায়ে দ্রুত হেঁটে আসার আওয়াজ। রিম্মি সচল মস্তিষ্ক বুঝে নিল তনিমা ওর ঘরের দিকেই ধেয়ে আসছে। এই অবস্থায় নীলাভ্রকে দেখলে ঘোর বিপদ। রিম্মি শোয়া থেকে সরাসরি উঠে দাঁড়িয়ে গেল। নীলাভ্র ধরা খেয়ে ইতস্তত বোধ করল। চোখের ইশারায় বোঝাতে চাইল তার কোনো খারাপ উদ্দেশ্য নেই। রিম্মি হঠাৎ নীলাভ্র পায়ে পাড়া দিয়ে ওকে মেঝেতে ফেলে দেয়। নীলাভ্র সরাসরি পড়ে যায় না, চিত হয়ে 4 হাত পায়ে দাঁড়ানো থাকে, অনেকটা টেবিলের মতো। রিম্মি ঝটপট নীলাভ্রর গায়ে মোটা কুশন সাদা চাদর তুলে দেয়। বিছানার পাশে টেবিলটা পর্যন্ত স্থানচ্যুত করে নীলাভ্রকে ঠেলে টেবিলের জায়গায় নেয়। তারপর টেবিলটা নীলাভ্রর উপরে তুলে দেয়। বিস্ময়ে নীলাভ্র না শব্দ করতে থাকে। টেবিলের নিচে ফাঁকা হওয়ায় নীলাভ্রর মাথা থেকে বুক পর্যন্ত টেবিলের নিচে ইঁটে যায়। বাকি জায়গায় চাদর ছড়িয়ে রিমি বসে পড়ে, একদম নীলাভ্রর পেটের উপরে বসে। নীলাভ্রর দম আটকে যাওয়ার মতো অবস্থা হয়, হাত পা কাঁপতে থাকে। রিম্মি জোরে নীলাভ্র পায়ে পাড়া দিয়ে আঘাত করে। নীলাভ্রর কাঁপাকাঁপি থেমে গেল, একদম স্ট্যাচুর মতো হয়ে গেল সে। তনিমা ঘরে ঢুকলেন। রিম্মি মনোযোগের সাথে নীলাভ্রর নামক টুলের উপরে বসে বসে বই পড়ছে। তনিমা ড্রেসিং টেবিলের ড্রয়ারে কি একটা খোঁজাখুঁজি করলেন। খচখচ শব্দ শুনতে পায় নীলাভ্র। এভাবে 5 মিনিট চলল। তারপর তনিমা বের হয়ে গেলেন, একটা কথাও বলেননি, কিছু সন্দেহ করেননি। নীলাভ্র হাঁপ ছেড়ে বাঁচল। রিমি উঠে দাঁড়িয়ে সব জিনিস সরালো নীলাভ্রর উপর থেকে। নীলাভ্র তখনও নড়াচড়া করতে পারছে না। রিমি একটা ফোঁ দিল, অমনি নীলাভ্র মেঝেতে শুয়ে পড়ল। রিমি জোরে হেসে দিল। এদিকে নীলাভ্রর অবস্থা নাজেহাল। সে যতটা কাহিল তার চেয়েও অবাক, নির্বাক, বিস্মিত। এমন অদ্ভুত প্রতিভা সম্পন্ন মেয়ে নীলাভ্র জীবনে কোনোদিন দেখেনি। রিমিদের ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে নীলাভ্রর পা অসাড় হয়ে আসে। হাত দুটোও ঠিকমতো নাড়ানো যায় না। মনে হচ্ছে কেউ শক্ত করে 4 হাত পা বেঁধে রেখেছে, আর নীলাভ্র প্রাণপণ চেষ্টা করছে বন্ধন ছাড়ানোর। তার 4 হাত পায়ে যদি কেউ সুন্দর করে মালিশ দিত, তাহলে হয়তো একটু আরাম পাওয়া যেত। রিমি নীলাভ্রর একই পায়ে 2 বার লাথি মেরেছিল। নীলাভ্রর ধারণা হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। মেয়ে মানুষের শরীরে এত শক্তি হয়? রিমি কি আসলেই মেয়ে না স্টিল? নীলাভ্র যখন সিঁড়ি ভেঙে মেইন গেটের সামনে আসলো, দেখতে পেল লাভলি আন্টি হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছেন, হয়তো ওর জন্যই অপেক্ষা করছেন। নীলাভ্র খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে সামনে দাঁড়ায়। লাভলি নীলাভ্রকে দেখে চিন্তিত মুখে বললেন, কি করব বলো তো বাবা, মেয়েটার ফোন এখনো বন্ধ, কোনো খোঁজ নেই। আমার মাথায় কাজ করছে না, কই গেল? লাভলির চোখে মুখে তীব্র দুশ্চিন্তার ছাপ। নীলাভ্র সান্ত্বনা দিল, টেনশন করবেন না আন্টি, খুঁজে পাওয়া যাবে। তোমার আঙ্কেল বাসে আসলে আমি কি জবাব দেব সেটাই ভাবছি। সে যদি জানে আমি তোহাকে শপিংয়ে পাঠিয়েছি, তাও আবার একা, তাহলে বাসায় তুলকালাম কাণ্ড শুরু হয়ে যাবে। আপাতত আঙ্কেল কিছু জানার দরকার নেই, আমরা আগে চেষ্টা করে দেখি। যদি পেয়ে যাই তাহলে তো ভালোই, না পেলে পরে আঙ্কেলকে জানতেই হবে। লাভলি নিঃশ্বাস আটকে বললেন, এসব বলো না প্লিজ, নিশ্চয়ই খুঁজে পাবো। ইনশাল্লাহ। রিক্সা নেবো আন্টি? কোথায় যাবে? সবার আগে শপিং মলটা গিয়ে দেখি। ঠিক আছে। নীলাভ্র গেট দিয়ে বের হলো রিক্সা খোঁজার উদ্দেশ্যে। এতক্ষণে নীলাভ্রর এক পায়ে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা লাভলি খেয়াল করলেন। কিছুটা বিচলিত গলায় বললেন, তোমার পায়ে কি হয়েছে নীল? নীলাভ্র স্মিত হেসে বলল, তেমন কিছু না আন্টি, হালকা একটু ব্যথা পেয়েছি। যেতে পারবে? নিশ্চয়ই পারবো আন্টি, ব্যথাটা সহনীয়। আপনি চলুন। নীলাভ্র বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর রিম্মি দ্রুত ঘরে ঢুকে দরজা আটকালো। তারপর টেবিলে সযত্নে নীল কলম দিয়ে আটকানো নীলাভ্র সেই চিরকুটটা হাতে নিল। এর আগে কখনো কিছুর প্রতি এত আগ্রহ বোধ করেনি রিম্মি। ব্যক্তিগতভাবে রিম্মির ধৈর্য মাত্রাহীন। পৃথিবীতে এমন কিছু নেই যেটা রিম্মি পারে না। তার ডিকশনারিতে অসম্ভব বলতে কোনো শব্দ নেই। অথচ সে আজকে সামান্য এই চিরকুটটা লেখার পড়ার জন্য নিজের ছোট্ট মনটাকে আটকাতে পারছে না। মন অবাধ্যর মতো আনসান করছে। এমন হওয়ার কারণ কি রিম্মি বুঝতে পারে না, কিন্তু এতটুকু তো স্পষ্ট, তার মনটা বেশ কয়েকদিন ধরে মস্তিষ্কের বিরোধিতা করে চলেছে অবিরাম। আগে রিম্মি যেইভাবে চাইতো মন মস্তিষ্ককে ঠিক সেভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারত। সাধারণ মানুষ পরিচালিত হয় মস্তিষ্ক দ্বারা, কিন্তু রিম্মি নিজেই তার মস্তিষ্ককে পরিচালনা করে।
সে যেভাবে চায় মস্তিষ্ক সেইভাবেই চলে। আজ পর্যন্ত রিম্মি তার দেহ, হাত, পা কিংবা মস্তিষ্ক দিয়ে এমন কিচ্ছু করেনি যেটা সে চায়নি। যেমন একজন সাধারণ মানুষের শরীরে যদি হুট করেই একটা মাকড়সা উঠে যায়, তাহলে সে অজান্তেই চিৎকার দেবে, তারপর হয়তো নিজেই অবাক হবে কেন চিৎকার দিল। চিৎকারটা আসে মস্তিষ্কের আদেশে। কিন্তু রিম্মির ক্ষেত্রে ব্যাপারটা উল্টা হয়। কোনো মাকড়সা যদি তার শরীরে বেয়ে উঠে যায়, সে চিৎকার করবে না, তার শরীরে কিছু অনুভূতিও হবে না। অনুভূতিটা কেবল তখনই হবে যখন রিম্মি অনুভব করতে চাইবে। কিন্তু এখন সেটা হচ্ছে না। হঠাৎ করেই যেন সব নিয়ম ভেঙে যাচ্ছে। রিম্মি নিজেকেই সামলাতে পারছে না। মনটা এমন বেসামাল হয়ে যাচ্ছে কিভাবে? অযথা দম বন্ধ করে অনুভূতি হচ্ছে কেন? নীলাভ্রর সাথে দেখা হওয়ার পর থেকেই রিম্মি যে সকল অনুভূতির সম্মুখীন হয়েছে সবই তার 22 বছরের জীবনে প্রথম। এর আগে কখনো রিম্মি কারোর প্রতি এমন আকর্ষণ অনুভব করেনি। চিকন গড়ন, শ্যামবর্ণ নীলাভ্রর নিষ্পাপ চোখ দুটি রিম্মির শান্ত মনে অবাধ ঘূর্ণিঝড় তুলে দেয়। নীলাভ্র যখন অবাক হয়ে রিম্মির দিকে চেয়ে থাকে, ওর চোখে মুখে ঘোর বিস্ময়ের ছাপ থাকে, রিম্মির স্নায়ু তখন অকারণেই দুর্বল হয়ে পড়ে। অচানক আতঙ্ক সূঁচের মতো মনে গায়ে দেয়। সব এলোমেলো হয়ে যায়। আগে যা কখনো হয়নি সে সবই হতে থাকে নীলাভ্র তাকিয়ে থাকলে। হুট করে যেন মহাপ্রলয়ের মতো অদ্ভুত অনুভূতিটা রিম্মিকে অগোছালো করে দেয়। এমন কেন হয়? কিভাবে হয়? রিম্মি যুক্তি খুঁজে পায় না। তার অসহ্য লাগে, এখনো লাগছে। রিম্মি চিরকুটটা খুলবে না, ড্রয়ারে ঢুকিয়ে রাখল। তারপর বই নিয়ে বিছানায় শুয়ে পড়ল। নীলাভ্রর কথা আর ভাববেই না সে। আধা ঘন্টা যাবৎ মুখের সামনে বই ধরে এদিক সেদিক নাড়াচাড়া করার পরও রিম্মি খেয়াল করল তার মনোযোগ বইয়ে নেই। সে এতক্ষণ ধরে নীলাভ্রর কথাই চিন্তা করছে। তার মন বারবার আকতি জানাচ্ছে নীলাভ্রর চিরকুটটা পড়ে দেখার জন্য, না হলে যেন কিছুতেই অশান্ত মনের প্রলয় থামবে না। রিম্মির অবাক লাগে। আগে রিম্মি যে স্মৃতি ব্রেন থেকে মুছে দিতে চাইতো, সঙ্গে সঙ্গেই তা ভ্যানিশ হয়ে যেত। কখনো অবাঞ্ছিত স্মৃতি রিম্মিকে বিরক্ত করতে পারে না। তার মস্তিষ্কে শুধু সেই স্মৃতিই আসে যেটা রিম্মি মনে করতে চায়। এটাই তার মন আর মস্তিষ্কের সামঞ্জস্যতা। আজকে সেই সামঞ্জস্যতায় ব্যাঘাত ঘটেছে কি করে? কিভাবে মস্তিষ্ককে টেক্কা দিয়ে মন জিতে যাচ্ছে? মনটা কি তাহলে মস্তিষ্কের চাইতেও অনেক শক্তিশালী হয়ে গেছে? কিন্তু কেন? মনে কি এমন আছে যা মস্তিষ্কে নেই? রিমি বাধ্য হয়ে চিরকুট খোলে। নীলাভ্রর গোটা গোটা অক্ষরে সুন্দর কিছু লেখা। আজকে আপনাকে ধন্যবাদ দিতে চেয়েছিলাম, কিন্তু দেওয়া হয়নি। সেই জন্য আবার আমাকে অভদ্র মনে করছে না তো? আসলে আমি বুঝতে পারি না, কিছুই বুঝি না। আমি একটা অধম। আপনি কি চান, কি পছন্দ করেন, কীভাবে কথা বললে আপনি খুশি হন, আমি এসব কিছুই বুঝি না। এই যে এখন যে লিখছি, এখনও কিন্তু বুঝতে পারছি না কীভাবে লিখলে আপনি বুঝবেন। আপনি কি ইংরেজি পড়তে বেশি কমফোর্টেবল নাকি বাংলা? আমার মনে হচ্ছে আপনি আমার সামনে বসলে হলো পড়ছেন আর মিটে মিটে হাসছেনও। আমাকে কেন জানি খুব লজ্জা লাগছে। আপনার সামনে দাঁড়ালে আমার লজ্জা লাগে। এই জন্য আবার আমাকে আতেল মনে করবেন না। ছেলে মানুষের লজ্জা পাই। আতেলই তো হব আমি। আতেল মানে বোঝেন? নির্বোধ। ভাই আর মা অবশ্য আমাকে এই নামেই ডাকে, কিন্তু আপনি প্লিজ এই নামে রাখবেন না আমাকে, কারণ আপনি আমাকে আতেল বললে আমার লজ্জা লাগবে। আচ্ছা, আপনি আমার সাথে কথা বলেন না কেন? আমি কি এতটাই অধম যে একটিবার আমার দিকে তাকিয়ে হাসা যায় না? হাসির উত্তর হাসি দিয়ে দিতে হয়, কিন্তু আপনি দেন রাঙানি দিয়ে। আপনার হরিণী চোখের তেজস্ক্রিয়তায় আমার ছোট্ট মন ভয়ে লাভছাপ করে শুরু করে দেয়। এখন আবার আমাকে ভীতু ভাবছেন না তো? আমি কিন্তু ভীতু না। ভীতু হলে কি এতবার চোখে ধমক খাওয়ার পরে আপনার পিছু নিতাম? এবার আপনি বলতে পারেন আমি বেহায়া। তাহলে হ্যাঁ, আমি স্বীকার করছি আসলে আমি বেহায়া। আগে কিন্তু ছিলাম না। আপনাকে দেখার পর আমি বেহায়া হয়েছি। আমার মন আমার কথা শুনতে চায় না। এটা কি আমার দোষ? প্রতিদিন এই অপরাধী চোখ দুটো আপনাকে দেখার তৃষ্ণায় কাতর হয়। মন আপনার আগে চোখের আগুনে ঝলসে যেতে চায়। কি বেহাই ইচ্ছে, তাই না? আপনি আমার অভ্যেস হয়ে গেছেন। যদিও আমি জানি না এটা কেমন অভ্যেস, ভালো অভ্যেস নাকি বদ অভ্যেস। চিঠিটা পড়ার পর রিম্মির মুখের ভাবভঙ্গি একটু বদলায়নি, কিন্তু মন থেকে এক পশলা হাসি উঠে আসতে চাইছে। রিম্মি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। না, হচ্ছে না। হাসতেই হবে, না হলে জীবন বৃথা। মনটাও স্থির হবে না প্রাণ খুলে না হাসলে। রিম্মি চিঠিটা মুখে গুজে হাসতে শুরু করলো। আনন্দ নামক অনুভূতিটা যেন তার প্রথমবার হচ্ছে। সারা শপিং মল তোলপাড় করার পরেও তোহার কোনো খোঁজ পাওয়া যায়নি সেদিন। টানা এক সপ্তাহ এসব নিয়ে পাগলের মতো ছোটাছুটি করতে থাকেন লাভলি আর জাবিদ সাহেব। একমাত্র মেয়ে হারিয়ে যাওয়ার শোকে দুজনের অবস্থা পাগল প্রায়। বাড়িতে শোক নেমে আসে। 1 মাসের মাথায় লাভলি প্রচণ্ড হতাশা থেকে স্ট্রোক করে বসেন। অতঃপর অসুস্থ হয়ে বিছানায় দিনানিপাত করতে থাকেন। পুরবীর দিন যায় বড় খালার সেবা করে। মাঝে মাঝে বোধশক্তি হারিয়ে ফেলে সে। এক হাতে সব সামলাতে গিয়ে হিমশিম খায়। পুরবীর মা লতিফা মেয়েকে নিতে আসেন, কিন্তু পুরবী অসুস্থ বড় খালাকে রেখে যেতে নারাজ। লতিফার বিবেকেও সায় দেয় না, তাই তিনিও থেকে যান মেয়ের সাথে। মামে মিলেই সংসারটা আগলে রেখেছে।
এখন এই বাড়িটা তাদের নিচের বাড়ির মতো। লতিফা রান্নাবান্না করেন আর পূর্বী লাভলির দেখাশোনা করে। জাবির সাহেব সকালে বাসা থেকে বের হন, রাত 2টা-3টায় ফিরেন। তারপর বিরস মুখে সদর দরজার কাছে বুকে হাত রেখে বসে থাকেন। লতিফা ওনাকে ঠান্ডা পানি খেতে দেন। জাবির সাহেব ঢকঢক করে পানি টেনে নেন, তারপর আবার বুকে হাত দিয়ে বসে থাকেন। ওনার চোখ মুখ কুঁচকে থাকে তীব্র ব্যথায়। পূরবী উত্তর জানার পরেও ছুটে আসে প্রশ্ন করতে। ছলছল চোখে ভাঙা কণ্ঠে প্রত্যেকদিন জিজ্ঞাসা করে, কোনো খোঁজ পেয়েছেন আঙ্কেল? জাবির সাহেব অন্য মনস্ক হয়ে নাসূচক মাথা নাড়েন, তারপর কি একটা চিন্তা করতে থাকেন। ওনার চশমা অস্বচ্ছ হতে থাকে ক্রমাগত। লতিফা দীর্ঘশ্বাস ছাড়েন। পূরবী ধীর পায়ে রুমে চলে আসে, বিছানায় বসে কাঁদে। তোহার ছবি বুকে নিয়ে ডোকরে কাঁদে, মাঝে মাঝে ধমকায়। কোথায় হারিয়ে গেলি তুই? এখনো কেন ফিরে আসছিস না? আর কত জ্বালাবি? মা বাবাকে মেরে ফেলতে চাস? আমিও মরে যাই তোর জন্য, তারপর না হয় আমাদের কবর দিতে ফিরে আসিস। পূরবীর বুক ফাটা কান্না থামতে চায় না। আগে লাভলি কাঁদলে পূরবী শক্ত হাতে সামলে রাখত, সান্ত্বনা দিত, শক্তি জোগাত। এখন লাভলি আর কাঁদেন না, উনি পাথরের মতো হয়ে গেছেন। কিন্তু পূরবী কাঁদে। সে আজকাল বড্ড বেশি মিস করে তোহাকে। প্রতিদিন মনে আতঙ্কের দহন নিয়ে খবরের কাগজ খুলেন জাবির সাহেব। ওনার হৃদয় ততক্ষণ ধুকফুক করে কাঁপতে থাকে যতক্ষণ উনি নিউজ পেপার পড়েন। মনে দানা বাঁধে অনাকাঙ্ক্ষিত শঙ্কা, কখন জানি ধেয়ে আসে দুঃসংবাদ। দীর্ঘ 3 মাস ছোট্ট মেয়েটার কোনো খোঁজ নেই। কি এমন হয়েছে তার সাথে? মেয়েটা কোথায় হারিয়ে গেছে? ইদানিং কেউ মিষ্টি গলায় বাবা বলে ডাকে না, কলেজে যাওয়ার জন্য রিক্সা ভাড়া চাইতে আসে না। জাবির সাহেবের নখ বেড়েছে, চুল দাড়িও বড় হয়েছে। তোহা থাকলে ধমকাধমকি দিয়ে সেলুনে পাঠাতো, বারান্দায় বসে কত যত্ন করে নখগুলো কেটে দিত। সেজন্য আবার বকশিস হিসেবে টাকাও ঝাড়ত। যখনই তোহার টাকার দরকার হতো তখনই বাবা সেবা যত্ন শুরু করত, কাপড় ধুয়ে দিত, জুতা পালিশ করত, কফি বানিয়ে দিত। অতীত মনে পড়লে জাবির সাহেবের বুক খাঁ খাঁ করে। তার রাজকন্যাটি আর নেই, বাবা বলে আর ডাকে না। বাড়িটা তাকে ছাড়া মরুভূমির মতো। বাবা মার কথা কি একটা বারো মনে পড়ে না তার? মেয়েটা কি অভিমান করেছে? নীলাভ্র প্রতিদিন তোহাকে খুঁজতে বের হয়। দিনে কমপক্ষে 5-6 ঘন্টা নীলাভ্র ব্যয় করে তোহাকে খুঁজতে। প্রতিদিন একবার করে থানায় খোঁজ নেয়। সেদিনের কথা মনে পড়লে এখনও নীলাভ্র অপরাধে দগ্ধ হয়। তোহা যখন বলেছিল ওর সাথে থাকতে, নীলাভ্র কেন থাকলো না? কেন তোহাকে ফেলে চলে গেল? যদি না যেত তাহলে হয়তো তোহা সুরক্ষিত থাকতো। তোহার হারিয়ে যাওয়ার পেছনে সব দায় নীলাভ্র নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। সব দোষ তার। তোহার আর্তনাদ এখনও নীলাভ্রর কানে বাজে। নীলাভ্র প্রায় রাতে দুঃস্বপ্ন দেখে তোহা কাঁদতে কাঁদতে ওকে ডাকছে, আর্তনাদ করে বলছে, যেও না নীল ভাইয়া, প্লিজ আমার সাথে থাকো। নীলাভ্রর অদ্ভুত যন্ত্রণা হয়। মারুফা ইয়াসমিনের ধারণা নীলাভ্র তোহার প্রেমে পড়েছে, না হলে বাহিরের একটা মেয়ের জন্য কিসের এত আকুলতা তার ছেলের। অথচ নীলাভ্র যে অপরাধ বোধে দগ্ধ হচ্ছে সেই খবর কেউ রাখে না। একদিন সকালে বড় একটা গাড়ি বিকট শব্দ করে জাবির সাহেবের ভবনের সামনে এসে থামল। লাভলি তখন বারান্দায় কপালে হাত রেখে বসেছিলেন, চোখের পানি শুকনো। পূরবী বড় খালাকে দুপুরের খাবার বিকালে খাওয়াচ্ছে। মানুষটা আজকাল খাওয়া দাওয়া করতেই চায় না একদম। তাকে খাওয়াতে গেলে নানান ধানাই ফানাই সহ্য করতে হয়। পূরবী এই কঠিন কাজটা প্রতিদিনই করে। তো পূরবী যখন লাভলির সাথে খাওয়া নিয়ে তর্ক করছিল তখনই বড় গাড়িটা থামার শব্দ হয়। দুজনেই জানলার বাইরে তাকালো। তোহা গাড়ি থেকে নামে। ওর গায়ে মেরুন রঙের শাড়ি, উপরে নীল একটা শাল জড়ানো, কাঁধ পর্যন্ত চুলগুলো আরেকটু লম্বা হয়েছে, খুলে রেখেছে চুল। অপর পাশ থেকে নামলো খুব লম্বা ফর্সা সুদর্শন দেখতে একটা অচেনা ছেলে, চোখে স্কোয়ার ফ্রেমের চশমা। ছেলেটি কাছে এসে তোহার হাত ধরল, তারপর দুজন মেইন গেট দিয়ে ঢুকে গেল। পূরবী আর লাভলি স্তব্ধ হয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকেন। তারপর হঠাৎ পূরবী দৌড়ে যায় দরজা খুলতে। লাভলি মূর্তির মতো বসে থাকেন, তারপর অসার শরীর নিয়ে ধীর পায়ে হেঁটে যান। যতক্ষণে উনি হাঁটেন ততক্ষণ ওনার বোধশক্তি কাজ করে না। পূরবী দরজা খোলার 5 মিনিট পরেই তোহার অপরিচিত ছেলেটা দরজায় এসে দাঁড়ালো। পূরবী হা করে তাকিয়ে থাকে, বিস্ময়ে একটু শব্দও করতে পারে না। রান্নাঘর থেকে লতিফা উকি দেয়। লাভলি পূরবীর পেছনে এসে দাঁড়ায়। তোহা মাকে দেখে মাথা নিচু করে ভীত গলায় বলল, মা, আমি বিয়ে করেছি। ওর নাম শাহবীর আমির হোসাইন খান, আমার স্বামী। শব্দটা 3 বার প্রতিধ্বনিত হয় দেয়ালে দেয়ালে। লাভলি হঠাৎ হাত পা ছেড়ে মেঝেতে বসে পড়েন। পূরবী আর লতিফা ছুটে এসে 2 দিক থেকে লাভলিকে ধরল। পরিবেশ ঠান্ডা, নিশ্চুপ। লাভলি মেঝেতে বসে কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিলেন। তোহার চোখ থেকে 2-3 ফোঁটা করে তপ্ত জল গড়াচ্ছে। সে মাথা নত করে রেখেছে। মা পড়ে যাওয়ার পরও মাকে ধরতে যায়নি। অপরাধ বোধে আড়ষ্ট হয়ে তার সারা শরীর কাঁপছে। আমি ঠান্ডা দৃষ্টিতে সবাইকে দেখে নিল, তারপর চাপা গলায় তোহাকে বলল, তোমার ক্ষমা চাওয়া উচিত, ডিরেক্ট গিয়ে পায়ে ধরে বসো। কথাটা আমির এমনভাবে বলল যেন কেউ বুঝতে না পারে যে সে কথা বলেছে। তোহা আমিরের কথায় ফোঁপিয়ে কান্না শুরু করলো। মা তাকে ক্ষমা করবে তো?
অপরাধের পরিমাণ যে মোটেও কম না। লাভলি শুধু তোহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছেন। কথা বলার শক্তিটা পর্যন্ত আয়ত্ত করতে পারছেন না। লতিফার পূর্বী লাভলিকে উঠাতে চাইলেন, উনি উঠছেন না। পূর্বী ধরে রাখলো। লতিফা উঠে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় বললেন, তোমরা ভেতরে এসো, ঘরে এসে বসো আগে, তারপর আস্তে ধীরে কথা হইব। আমির চুপচাপ থাকলো, তোহা দাঁড়িয়ে রইল। আমির বলল, ভিতরে এসো তোহা। লতিফা সুর মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আসো, ভিতরে এসে বসো। কান্নাকাটি করে লাভ কি? যা হওয়ার তা তো হইয়াই গেছে, কানলে তো আর আইব না। তোহা তাও চুপ করে দাঁড়িয়ে আছে। লতিফা হঠাৎ তোহার মুখের কাছে ঝুঁকে বললেন, আচ্ছা এতদিন পর আইলি কেন মা? ভাগ্যা গেছিলি, ভালো কথা। অন্তত কইয়া যাইতি, চিঠি লেখা যাইতি, তাইলেই তো আমাকে আর পাগলের মতো খোঁজন লাগতো না। তোর আশা ছাইড়া দিতাম। তোর মায় কেমন পাগলটার মতো হয়ে গেছিল, কয়েকবার যে বিছানায় পড়ছে, স্টক করছে, জানো সীতা? তোহা মুখে হাত দিয়ে ঘাবড়ানো দৃষ্টিতে তাকালো। তারপর আবারও হু হু করে কাঁদতে লাগলো। পূর্বী ছলছল চোখে বলল, মা, এখন এসব কথা না বললে হয় না? আগে দরজাটা বন্ধ করো। আর তোহা, তুই দয়া করে ভেতরে আয়, অনেক নাটক দেখিয়েছিস। এখন দরজার বাহিরে দাঁড়িয়ে পাড়া প্রতিবেশীকেও নাটক দেখাতে হবে না। তোহা ক্রন্দনরত অবস্থায় মাথা নিচু করে ভেতরে ঢুকলো। লতিফা বললেন, তোমরা দুইজন ওইখানে গিয়ে বসো, আমরা বুবুরে নিয়ে আসতেছি। আমির চুপচাপ সোফায় গিয়ে বসলো। পূর্বী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আমিরের দিকে। ছেলেটার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। তারপর সবাই সব ভুলে তাকে জামাই আদর করার কাজে ব্যস্ত হবে। আর সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষাতেই ছেলেটা নিশ্চিন্তে বসে আছে। তোহা করুণ দৃষ্টিতে তাকিয়ে অসহায় মুখে বলল, মা। লতিফা ধমকের মতো বললেন, ভিতরে গিয়ে বউ, আমি বুবুরে নিয়ে আইতেছি। তোহা গুটি গুটি পায়ে গেল। সে হাত পা জড়তায় গুটিয়ে রেখেছে, ঘাড় নিচু করে রেখেছে, কারো চোখের দিকে তাকাতেও পারছে না লজ্জায়। লতিফা মেঝেতে বসে পড়লেন। লাভলির গালে মাথায় মালিশ করতে করতে বললেন, ও বুবু, বুবু গো, মনটা শক্ত করো বুবু। তুমি তো এতদিন চাইতা মাইয়াটা ফিরা আয়ুক, সুস্থ সবলভাবে যেন আল্লাহ তোমার কাছে তোমার মাইয়াটা ফিরাইয়া দেয়। চাইতার না কও? কত কানছো নামাজ পইরা এক মাইয়ার লাগা, কত পাগলামিডি করছো। এখন তো ওই ফিরে আইছে বুবু, যেমনেই আয়ুক মাইয়াটা আইছে। বুবু খুশি হইয়া যাও তুমি, হেগারে আর কিছু কইও না, মাফ কইরা দাও। লাভলি এতক্ষণে একটা কথা বলতে সক্ষম হলেন। চোখ বন্ধ করে শক্ত চোয়ালে উচ্চারণ করলেন, এইভাবে ফিরে আসার চেয়ে ওর মরে যাওয়াই অনেক ভালো ছিল। পূর্বে এ কথা শুনে কেঁদে ফেলল। তোহা ড্রয়িং রুমের সোফায় বসে কথাটা শুনতে পায়, সাথে সাথে দৌড়ে আসে। লতিফা সামলানোর জন্য বললেন, এডি কয় না বুবু, আল্লাহ নারাজ হইব, বাচ্চা মাইয়া ভুল করছে, হেরে মাফ কইরা দাও। তোহা মায়ের সামনে এসে বিস্ফোরিত দৃষ্টিতে তাকায়। ওর চোখ দুটো কাঁদতে কাঁদতে লাল হয়েছে। পূর্বী আর লাভলি তীক্ষ্ণ দৃষ্টিতে তোহাকে দেখল। তোহা মুখ ভেঙে কান্না শুরু করলো। মিনতিপূর্ণ কণ্ঠে বলল, আম্মু আম্মু প্লিজ। বলতে বলতে হাত জোর করলো তোহা। তারপর ফুপিয়ে ফুপিয়ে বলল, মাফ করে দাও, আমি ভুল করেছি আম্মু, যত ইচ্ছে শাস্তি দাও, কিন্তু আমার উপর থেকে মুখ ফিরিয়ে নিও না আম্মু। তোমাকে আর আব্বুকে ছাড়া আমি কোনো দিন থাকতে পারবো না। লাভলি শটান করে উঠে দাঁড়াতে গিয়ে পায়ে হোঁচট খেলেন। লতিফা আর পূর্বে দুই দিক থেকে ধরল। লাভলি দুজনের সহযোগিতায় হেলে দুলে উঠে দাঁড়ালেন। তারপর তোহার সামনে এসে কঠিন দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে এলো পাতারি চড় মারা শুরু করেন। লতিফা আল্লাহ আল্লাহ বলে চিল্লিয়ে ওঠেন। পূর্বী হাত ভাঁজ করে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। তার মতে এইটুকু তোহার প্রাপ্য। আমির তোহাকে মার খেতে দেখে দৌড়ে আসলো, তোহাকে নিচে থেকে টেনে নিল। আর লতিফা লাভলিকে থামালেন। তোহা মুখ চেপে কাঁদতে লাগলো। কান্নার চোয়ার দ্বিগুণ বেড়ে গেছে তার। চুল এলোমেলো হয়েছে, নিখুঁত ফর্সা গাল হয়েছে টুকটুকে লাল। লাভলি কিছুটা নিচু হয়ে হাঁপাতে লাগলেন। পেছন থেকে লতিফা দুই হাত ধরে রেখেছেন। ছেড়ে দিলে লাভলি আবার তেড়ে যাবেন মেয়েকে মারতে। আমির তোহাকে পেছনে নিয়ে লাভলির সামনে এসে দাঁড়ালো। নিচু গলায় বলল, সরি আন্টি, আমি ইন্টারফেয়ার করতে চাইনি, কিন্তু একটা কথা বলা ইম্পর্টেন্ট, তাই বলতে হচ্ছে। তোহা প্রেগনেন্ট। কথাটা হয়তো বলতে লজ্জাই পারবে না, তাই আমি জানলাম। এমনিতেও খুব মেন্টাল প্রেশারে আছে, তার উপর আপনি যদি এইভাবে। লতিফা আমিরকে থামিয়ে বললেন, হ বুঝছি বুঝছি বুবু, চলো থাক, আগে মাথা ঠান্ডা করো, তারপর আবার কথা হইব। লাভলি আমিরের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, লুতু ছাড় আমাকে, না হলে এখন সব মার তোর পিঠে পড়বে। রাগাস না, ছাড়। লতিফা দৃঢ় গলায় বললেন, আমার এই মারো বুবু, তাও ভালা।
লাভলি শরীর জোরে ঝাঁকি দিলেন। লতিফা ছেড়ে দিতে বাধ্য হলো। লাভলি আমিরের পেছন থেকে তোহার হাত ধরে টেনে কাছে নিয়ে আসেন। তোহা মাথা নিচু করে চোখের জল ফেলে চলেছে। লাভলি দাঁতে দাঁত পিষে বললেন, এই মেয়ে, একটু আগে কি বললি? আমাদের ছাড়া থাকতে পারবি না, তাহলে গেছিলি কেন? যাওয়ার সময় মনে ছিল না? থাকতেই যখন পারবি না তাহলে গেছিলি কেন বল? লাভলি এক হাতে তোহার গাল টিপে ধরেন। চিৎকার করে বললেন, গ্যাসোস ভালো কথা, এই মুখ নিয়ে তাইলে ফিরে আসলি কেন মুখ পুরি? লাভলি তোহাকে আরও এক দফা চর দিতে উদ্যত হলেন। আমির তড়িঘড়ি করে লাভলির হাত ধরে আটকায়। তারপর তোহার সামনে এসে ওকে আড়াল করে দাঁড়ায়। নরম গলায় বলল, প্লিজ আন্টি, এটা করবেন না। এমনিতে ওর মনটা খুব খারাপ। এই 3 মাস শুধু কান্না ছাড়া আর কিচ্ছু করেনি মেয়েটা। আসলে আমি ওকে পালানোর জন্য প্রেশার দিয়েছিলাম, না হলে কখনোই পালাতো না। আপনাদের ছেড়ে ও কখনো যেতেই চায়নি। আমি জোর করে ওকে নিয়ে গিয়েছি। আমরা কিন্তু এখান থেকে বিদেশ চলে যাচ্ছিলাম। অস্ট্রেলিয়া যাওয়ার ভিসাও রেডি ছিল, কিন্তু তোহা যায়নি, কারণ ও আপনাদের ছাড়া থাকতে পারবে না। খুব কানাকাটি করছিল, তাই আমি ওকে এখানে নিয়ে এসেছি। বাধ্য হয়ে এই বাড়ির পাশে ফ্লাইট ভাড়াও নিয়েছি। সে বাসায় মালপত্র ওঠানো শেষ। আমরা আজকেই নতুন বাসায় উঠবো। তোহা আপনাদের কাছাকাছি থাকতে চাই। ও অনেক অনুতপ্ত, আমি নিজেও খুব অনুতপ্ত। প্লিজ আমাদের ক্ষমা করে দিন আন্টি। আমির মাথা নত করে 2 হাত উপরে তুলে ক্ষমা চাইল। পূরবীর গা চলে যাচ্ছে ছেলেটা ন্যাকামো দেখে। এই ছেলে সাহস তো কম না, মামের মাঝখানে বাম হাত ঢুকিয়ে ঢং শুরু করেছে। ইচ্ছে করছে তেরে গিয়ে ঠুসটাস থাপ্পড় মেরে বলতে, ফর্মালিটি জানিস না বেটা? ও তোর বউ হওয়ার আগে লাভলি আন্টির মেয়ে হয়। মা মেয়েকে শাসন করতেই পারে, তুই নিষেধ করার কে? বউয়ের জন্য পীড়িত উতলে পড়ে না? এতই যখন অনুতপ্ত বোধ, তাহলে পালিয়েছিলি কেন? আচ্ছা, তোহা তো পূর্বীর ছোট বোন। সেদিক দিয়ে চিন্তা করলে এই ছেলেটাও পূর্বীর সম্পর্কে ছোট হবে, কারণ ছোট বোনের হাজবেন্ড বয়সে বড় হলেও সম্পর্কে ছোটই হয়। তাহলে পূর্বী চাইলেই আমিরকে চড় দিতে পারে, কিন্তু চড় দেওয়াটা উচিত হবে না। ধমক দেওয়া যায়। সে কি ধমক দেবে একটা? না থাক, দরকার নেই। ধমক দেওয়ার জন্য বড়রা তো আছেই, আর পাকনামি করতে হবে না। কিন্তু মন মানতে চায় না, গা চলে। লাভলি চোখ মুখ ডলে শান্ত হওয়ার চেষ্টা করলেন। লতিফা তখনও 2 হাতে লাভলিকে ধরে রেখেছেন। লাভলি রুক্ষ গলায় বললেন, সব বুঝলাম, কিন্তু তোমরা পালাবে কেন? কি এমন হয়েছিল যে পালাতে হবে? আচ্ছা, তোমাদের সম্পর্কের কথা আমাদের জানালে কি হতো? তোহা কি আমার কাছে একবার এসে বলতে পারতো না যে ও তোমাকে বিয়ে করতে চায়? আমরা কি কখনো ওর ইচ্ছের বিরুদ্ধে কিছু করেছি? এমন তো না যে আমরা তোমাকে ইচ্ছে করে মেনে নেয়নি। আমরা তো জানতামই না তোমাদের সম্পর্কের কথা। একটাবার জানালে কি এমন ক্ষতি হতো? ও কেন না জানিয়ে পালিয়ে যাবে? এমন তো না যে আমরা ওকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিলাম। তাহলে কিসের তাগিদে পালিয়ে গেলে তোমরা? আমির মাথা নিচু রেখেই চাবা স্বরে বলল, আসলে আন্টি, তোহা ভেবেছিল আপনারা আমাকে মানবেন না। কেন? রিক্সা চালক তুমি? ভ্যান চালক? ট্যাক্সি চালক? তোমার বাবা কি জেল ফেরত আসামি? কাউকে খুন করেছেন? তুমি কাউকে খুন করেছো? আমির হতচকিত হয়ে বলল, না। তাহলে মানবো না কেন? না মানার রিজন কি? ওর কি কারণে মনে হলো যে আমরা তোমাকে মানবো না, তাই পালিয়ে বিয়েটা করতে হবে? আমরা যে সময় বিয়েটা করেছি সে সময় আপনারা সত্যিই মানতেন না। হ্যাঁ, এটা ঠিক। আসলে মানতাম না। আর কেন মানবো? বিয়ের বয়স হয়েছিল তখন ওর তো এখনো 18 হয়নি। তাহলে কোন সাহসে বিয়ের চিন্তা করেও তুমি এবার কোন সাহসে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেলে? সবার আগে তোমাকে পুলিশে দেওয়া দরকার। ও না হয় ছোট, কিন্তু তোমাকে তো এনাফ ম্যাচুরিট মনে হয়েছে। কিভাবে এমন জঘন্য কাজ করলে? আবার কোন মুখে ফিরে এসেছো? 3 মাস পর কি এটা দেখতে এসেছো আমরা বেঁচে আছি না মরে গেছি? না আন্টি। লাভলি 3 আঙ্গুল উঠিয়ে চোখ মুখ শক্ত করে বললেন, 3 মাস, 3টা মাস এই সংসারের উপর, এই বাড়িটার উপর এবং আমাদের উপর কি পরিমাণ ঝড় গেছে তোমরা চিন্তাও করতে পারবে না। তোহার বাবা দিশেহারার মতো শুধু মেয়েটাকে খুঁজেছে। তার 2বার হার্ট অ্যাটাক হয়েছিল। রাতে সে ঘুমাতে পারতো না, বুকে ব্যথা হতো। আমার পাশে শুয়ে মেয়ের কথা মনে করে কাঁদতো। প্রথম টানা 1 মাস আমি নিজেও ঘুমাতে পারিনি, শুধু কেঁদেছি। ভেবেছিলাম মেয়েটাকে হয়তো ভয়ঙ্কর কোনো বিপদে পড়েছে। ভাতের লোকমা মুখে দেওয়ার সময় আমার অন্তর কেঁপে উঠত।
হো হো করে কাঁদতাম আর চিন্তা করতাম আমার মেয়েটা কি খেতে পারছে। স্ট্রোক করছিলাম হতাশায়, একমাত্র মেয়ে আমাদের, এভাবে ধোকা দেবে জানলে এত কষ্ট করে জান ছেড়ে মানুষ করতাম না ওকে। জন্ম দেওয়ার আগেই মেরে ফেলতাম, না হলে কেটে টুকরো টুকরো করে নদীতে ছুঁড়ে ফেলতাম। কম কষ্ট করিনি এই মেয়ের জন্য। তোমরা তো পালিয়ে গিয়ে শুকিয়েছিলে, আর আমরা জ্যান্ত দুটো মানুষ মরা লাশের মতো বেঁচেছিলাম। এর থেকে যদি ও আমাদের খুন করে ফেলতো তাও অনেক ভালো ছিল। আজকে তোমরা কত সুন্দর করে এসে ক্ষমা চাইছো। কিভাবে ক্ষমা করি তোমাদের বলতে পারো? কিভাবে ক্ষমা করি? কেউ ভুল করলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু ইচ্ছাকৃত অপরাধ কি ক্ষমা করা যায়? তোমরা যেটা করেছো সেটা ইচ্ছাকৃত ক্রাইম। তোমাকে আমি জীবনও ক্ষমা করব না। আর ওকে, ও আজ থেকে আমার মেয়েই না, আমি নিঃসন্তান। লাভলি কথা শেষ করে হাউ মাউ করে কাঁদতে লাগলেন। তোহা শাড়ির আঁচল মুখে চেপে গুমড়ে গুমড়ে কেঁদে চলেছে। লতিফা লাভলিকে 2 হাতে জড়িয়ে ধরে রুমে নিয়ে যান। পূর্বে কিছুক্ষণ চেয়ে থেকে সেও চলে যায়। শুধু আমির আর তোহা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। আমির সামনে, তোহা পেছনে। আধ ঘন্টা পর জাবিদ সাহেব বাসায় ফিরলেন। তোহা তখন নিচের ঘরে আমিরকে নিয়ে বসেছিল। আমির নত মাথায় 2 হাত রেখে বিছানার এক সাইডে পা নামিয়ে বসেছিল, আর তোহা বিছানার অন্য প্রান্তে দেয়ালে মাথা ঠেকিয়ে বসেছিল। সে বিমর্ষ, আমির চিন্তিত। পূরবী ঘরে ঢুকে কর্কশ গলায় বলল, জাবিদ আঙ্কেল এসেছে। তারপর ভ্রু কুঁচকে একবার আমিরের দিকে তাকালো, আরেকবার তোহার দিকে, তারপর চলে গেল। তোহা পূরবীর কথায় ছ্যাঁত করে ওঠে, বুকের মধ্যে কাঁপন ধরে যায়, চোখ মুখ কিছুটা উজ্জ্বল হয়। বাবা তাকে ঠিক বুঝবে এই আশা নিয়ে তোহা আমিরের দিকে তাকালো। আমির মৃদু হেসে বলল, যাও। তোহা খুশি মনে দ্রুত মাথা দুলিয়ে বলল, এক্ষুনি যাচ্ছি। তোহা খুব উচ্ছ্বাস নিয়ে দৌড়ে গেল বাবার ঘরে। ও শাড়ির এলোমেলো আঁচল মেঝেতে হিঁচড়ে যায়। তোহার সেদিকে খেয়ালই নেই। একরাশ ব্যাকুলতা নিয়ে ছুটে গেল সে। বাবার ঘরে দরজার সামনে গিয়ে একটু থামল। জাবির সাহেব বিছানায় থম মেরে বসে আছেন, ওনার দৃষ্টি দেয়ালে নিবদ্ধ। তোহা বার কয়েক শ্বাস নিল, কান্নাও আসে, আবার খুশিও লাগছে। বাবা কখনো তোহার সাথে উঁচু গলায় কথা বলেনি, কখনো এক ফোঁটাও বিরক্ত হননি তার উপর, কখনো বকা দেননি, সবসময় বন্ধুর মতো পাশে থেকেছেন। তোহা জানে বাবা তাকে কখনো ফিরিয়ে দিতে পারবে না। মানা বুঝলেও বাবা ঠিক বুঝবে। তোহা মুখে হাসির ঝলক ফুটিয়ে যেই না ঘরে প্রবেশ করতে যাবে, অমনি জাবির সাহেব ভারী কণ্ঠে বললেন, দাঁড়াও। তোহা মেঝেতে পা দিতে নিয়েও দিল না। এক পায়ে 2 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে থেকে পা সরিয়ে নিল। মুখ কিছুটা মলিন হয়। বাবা তো কখনো তোহাকে তুমি করে বলে না, তাহলে আজ হঠাৎ কেন? জাবির সাহেব আগের চেয়েও ভারী গলায় শব্দ করলেন, এই মুখ নিয়ে আর কখনো আমার সামনে আসবে না। যদি আসো তাহলে আমার মরা মুখ যেন দেখো। তোহার মাথাটা ফাঁকা হয়ে যায়, মগজে টনটন ব্যথা অনুভব হয়, বুকের বাম পাশে চিনচিন করে। একটা তিক্ত যন্ত্রণা সারা বুক জুড়ে প্রবাহিত হয়ে গলায় এসে আটকে যায়। চোখ ফেটে কান্নার বেরিয়ে আসে। তোহা হাউ মাউ করে কেঁদে প্রশ্ন করল, বাবা, তুমি কি আমার একটা কথাও শুনবে না? জাবির সাহেব উঠে এসে ধড়াম করে দরজাটা বন্ধ করে দিলেন। দরজার পিঠের সাথে লেগে তোহা নাকে মুখে ব্যথা পায়, আহ টাইপ শব্দ করে উঠে। তারপর লাগামহীন কান্না শুরু করলো। এর চেয়ে যদি বাবা মৃত্যুদণ্ড দিত তাও এত কষ্ট লাগতো না। আমির পুরো ঘটনা দেখল, তারপর তোহার কাছে এসে ওর মাথাটা বুকে নিল, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, থাক, কানে না। আমির তোহাকে কোনো মতে ধরে বাসায় নিয়ে এলো। তোহার কান্না অবিরত চলছে, বুকের ভেতরটা মরুভূমির মতো হয়ে গেছে। এক ফোঁটা বর্ষণের জন্য মনটা তৃষ্ণায় আর্তনাদ করছে। ওদের নতুন বাসার ফ্ল্যাটটা লাভলিদের ভবনের পাশের ভবনেই, 4 তলার বাসা। মোটামুটি কিছু ফার্নিচার দিয়ে ঘর ভরা হয়েছে। আমির কাজের লোক ভাড়া করে বাসাটা পরিষ্কারও করিয়েছে। ডাইনিং রুমে বড় মাপের একটা ডাইনিং টেবিল আর ফ্রিজ। বেডরুমে শুধু একটা বিছানা, বিছানার পাশ ঘেঁষে ল্যাম্প টেবিল আর দূরে একটা ওয়ার্ড্রপ। দ্বিতীয় বেডরুমে একটা বিছানা আর আলমারি। ড্রয়িং রুমে এলোমেলোভাবে কয়েকটা সোফার কার্টুনের মধ্যে কিছু জিনিস পড়ে আছে, সেসব এখনো গোছানো হয়নি। আমির তোহাকে নিয়ে বিছানায় বসালো, তারপর ল্যাম্প টেবিল থেকে ঠান্ডা পানির বোতল নিয়ে পানি খাওয়ালো। তোহা চুপ করে খেলো, তারপর হেঁচকে ওঠার মতো কাঁদতে লাগলো। আমির মাথা নিচু করে বসে রইল। তোহার হঠাৎ মনে পড়ে বলল, আচ্ছা, আপনি মিথ্যে বললেন কেন? আমির তাকিয়ে ভাবলে শীন গলায় বলল, কি মিথ্যে? ওই যে তখন মাকে বললেন আমি প্রেগনেন্ট। আমি তো প্রেগনেন্ট না, এত বড় মিথ্যে কেন বললেন? তোহার নাক মুখ ফুলে লাল হয়ে আছে, চোখে কৌতূহল আর অবিশ্বাস। আমির তোহার চোখের পানি এক আঙুলে মুছে দিতে দিতে বলল, সিম্প্যাথি পাওয়ার জন্য বলেছিলাম তোহা। আমার মনে হয়েছিল এই কথা শুনে আন্টি দুর্বল হয়ে যাবেন। মা দুর্বল হননি, আরো রেগে গেছেন। আমি ঠোঁট প্রসারিত করে একটু হাসলো, আত্মবিশ্বাসী গলায় বলল, রাগেননি, উনি আসলেই দুর্বল হয়েছেন।
মনে করে দেখো তো, আমি এই কথা বলার পরেই আন্টি কিন্তু কিছুটা শান্ত হয়েছিলেন, মনোযোগ দিয়ে আমার কথা শুনেছেন এবং আমাকেও বুঝিয়েছেন। যদি উনি দুর্বল না হতেন তাহলে আমাদের কোনো কথাই শুনতেন না, আর না আমাদের সাথে কোনো কথা বলতেন, শুধু রাগ দেখাতেন, যেমনটা প্রথম থেকে করতে যাচ্ছিলেন। আমার মাথাতে আসলো না কিভাবে আন্টিকে ঠান্ডা করব। তারপর হঠাৎ এই বুদ্ধি মাথায় আসলো। এই কথা শোনার পরে কিন্তু আন্টি আমাদের সাথে কষ্টের কথা শেয়ার করেছেন, কেঁদেওছেন। যদি না কাঁদেন তাহলে ভয় ছিল, কিন্তু উনি যেহেতু কেঁদেছেন তা কিছুটা নরম হয়েছে, তাই ভয়ের কিছু নেই, খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে।